ফার্মাকোডাইনামিক্স এর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা মোটামুটি রিসেপ্টর সম্পর্কে পড়েছিলাম। এছাড়া আমরা আরো অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে আজকে একটু ডিটেইলে অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট নিয়েও কথা বলবো, থেরাপিউটিক ইন্ডেক্স নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে থেরাপিউটিক উইন্ডো এবং হচ্ছে ইন্টারঅ্যাকশন, যাবতীয় সবকিছু নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আজকে ফার্মাকোডাইনামিক্স ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তোমাদের। প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি, ফার্মাকোডাইনামিক্সে তোমরা কিছু গ্রাফ খেয়াল করবা। কিছুক্ষণ পর পর দেখবা কি টপিকের মধ্যে গ্রাফ আসতেছে। তো তার মধ্যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা গ্রাফ হচ্ছে কি গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ বা ডোজ রেসপন্স কার্ভ, আর আরেকটা হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স কার্ভ। এখন এই দুইটা কেন রাখছি আমরা, একটা কার্ভ কেন রাখছি না, এবং এই দুইটা কার্ভের মধ্যে আবার দুই রকম আছে, সেটা কি রকম? দেখো, তোমরা নিশ্চয়ই এরকম একটা কার্ভ দেখছো, আরেকটা কার্ভ দেখেছো এরকম, তাই না? এই ধরনের একটা কার্ভ, আর একটা হচ্ছে এরকম। তো এই যে দুইটা কার্ভ দেখছি, এই দুইটা কার্ভের মধ্যে কি পার্থক্য বলতে পারবে? শেপের পার্থক্য ছাড়া কি পার্থক্য? শেপ তো বুঝতেই পারছি, একটা হচ্ছে সিগময়েড শেপ আর একটা হচ্ছে হাইপ্যারাবোলিক। তো বলো, শেপের পার্থক্য ছাড়া এই দুইটা গ্রাফের কি পার্থক্য বলতে পারবে? আপু একটা এফিকেসি বেশি আর আচ্ছা, ঠিক আছে। তো ওটা হচ্ছে তো তোমার টাইপের মধ্যে পার্থক্য আছে। দেখো, এফিকেসি তো ওই যে এটাতে হচ্ছে তোমার কম দেখাচ্ছে, এটাতে বেশি, সেটাতে না আপু। দেখো আমি বলতেছি তাহলে, ব্ল্যাক পিরিয়ড এইটা আছে আপু। আচ্ছা ঠিক আছে, আমি বলি। দেখো কোনটা বলতে চাচ্ছি এখন। এই গ্রাফটা আমি কিভাবে, এই গ্রাফটাতে আমি এক্স অ্যাক্সিসে দিচ্ছি হচ্ছে ডোজ, এবং এখানে দিচ্ছি আমি রেসপন্স। এই ডোজটা আবার এখানেও আমি সেম ডোজ দিচ্ছি, এখানে হচ্ছে আর লিখলাম, শুধু রেসপন্স দিচ্ছি। কিন্তু এদের পার্থক্যটা হচ্ছে এই গ্রাফটাতে অ্যারিথমেটিক ভাবে লেখা থাকে, মানে তোমার অ্যারিথমেটিক ওয়েতে এটা ইনক্রিজ হয়। বুঝছো তো? বীজগাণিতিক আর জ্যামিতিক দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে লগারিদমিক, তো এটা হচ্ছে লগারিদমিক। এখন আমি যখন জিরো দিচ্ছি, ড্রাগের ডোজ জিরো, একটা ড্রাগ আমি শুরু করলাম, প্রথমে জিরো, সে সুন্দর মতন জিরোতে বসে থাকবে, হ্যাঁ, কোনো রেসপন্স থাকবে না। দেন আমি আস্তে আস্তে করে 1 2 3 4 এভাবে করে করে আমার হচ্ছে ড্রাগের ডোজ বাড়াইলাম। তো আমি ধরলাম আমি এখন 3-তে আছি। যখন আমি 3-তে রয়েছি, ঠিক সেই সময় আমার রেসপন্সটা কোথায় পাবো? আমি আমি এই কার্ভটা বাদ দিলাম, এই কার্ভের ক্ষেত্রে ধরছি উপরেরটা। তখন রেসপন্সটা আমি কোথায় পাচ্ছি? দেখো, এখান দিয়ে যদি আসি, এভাবে করে তুমি আহ এটাতেও পার্সেন্টেজ করলা, ধরো 1 2 3, তো সামহার এটা হচ্ছে ধরো তোমার 50%। এখানে জিরো ছিল তো, তো এখানে আমি তোমাদের হচ্ছে দিলাম 50%, এখানে দিলাম 100%, আর এখানে দিচ্ছি ডোজ 1 2 3। ধরলাম যে 2-তে এসে আমার হচ্ছে কত হচ্ছে, দেখো 100%, আর 50% হচ্ছে যখন 1 দিচ্ছি তখন। তাহলে এই যে আমরা পেলাম এই জিনিসটা, এটা কিন্তু অ্যারিথমেটিক, মানে বীজগাণিতিক হারে বেড়েছে। কিন্তু আমি যদি আবার এরকম দিতাম জিনিসটা, যে যখন লগ দিচ্ছি, তাহলে কি হয়ে যায় বলতো? 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4, তাই না? তাহলে তুমি 10⁻1 থেকে একটা ঘর আগাচ্ছ, 10⁻2-তে যাচ্ছ, কিন্তু সেটা কি 1 থেকে 2-তে যাওয়ার সমতুল্য? 10⁻1 থেকে 10⁻2-তে যাওয়া আর 1 থেকে 2-তে যাওয়া কি এক? বলো। না এতটুকু আপু। তাহলে দেখো, এতখানি আমি লাভ দিচ্ছি, আমার তাহলে রেসপন্সটা অনেক বেড়ে যাবে না? এই জন্য তোমরা খেয়াল করবা, ওইটা সিগময়েড শেপের, সেটা সেটা দেখবা যে এইভাবে করে একদম খুব স্টিপ, মানে খাড়া একদম ঢাল হবে। সেটা কেন হবে? কারণ এতটুকুতেই তো এই পরিমাণ ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেখো, যদি 1-এ হচ্ছে এখানে থাকে, 1-এ এই জায়গাটাতে, 2-তে যাই, দেখো এখানে চলে আসতেছে। তার মানে দেখছো, মানে হঠাৎ করে অনেকটা বেড়ে যাচ্ছে রেসপন্স। এটা আসলে লগারিদমিক ওয়েতে যাচ্ছে বলে এরকম হচ্ছে। তো তোমরা যখন এই যে দুইটা গ্রাফ দেখবা, এটার যদি সিগনিফিকেন্স জিজ্ঞেস করে যে দুইটা গ্রাফ কেন আঁকি, বা হচ্ছে দুইটা গ্রাফের ইয়া কেমন, শেপ কেমন, তখন তোমরা কি বলবা? দেখো, সরি, এই যে এই কার্ভ দুইটার কথা বলতেছিলাম।
তাহলে দেখো এখানে ড্রাগ কনসেন্ট্রেশন দিয়েছি বা ডোজ দিয়েছি, আর এই পাশটাতে রেসপন্স। এই জিনিসটা কিন্তু আমরা দেখে আসলাম, তাই না? এই যে এখানে আমি 50% কথা বলছিলাম না, দেখো 50%-এ এইটা যখন এই জায়গাটাতে, তখন এখানে 50% হচ্ছে, কিন্তু এখানে অল্প একটু যাওয়াতে প্রথম থেকে তো তোমার এটা কম কম করে বাড়ছে, কিন্তু পরে দেখো শুধুমাত্র একটা ঘর পার্থক্যের কারণে এটা কিন্তু একদম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভের দুইটা ওয়ে। এই দুইটা কার্ভের চেহারা দেখলে তোমরা বলবা যে হ্যাঁ, এটা হচ্ছে একটা লগারিদমিক, একটা হচ্ছে অ্যারিথমেটিক। আচ্ছা, এখন দেখো এই যে গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ যেটা আমি দেখালাম, এই কার্ভের মধ্যে একটা হচ্ছে হাই প্যারাবোলিক। কোনটা হাই প্যারাবোলিক এবার বলো আমাকে, আমি বলেছি আগে। হাই প্যারাবোলিক কোনটা, অ্যারিথমিক নাকি লগারিদমিক? অ্যারিথমেটিক। না না, লগারিদমিক কে বলছো বাবু? লগারিদমিক না রে। দেখো এই যে লগারিদমিক, এইটা সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা লগারিদমিক। এটা দেখো তোমার হচ্ছে সিগময়েড শেপ, এটা সিগময়েড শেপ। আর হচ্ছে বাম পাশেরটা দেখো, এইটা হচ্ছে তোমার হাই প্যারাবোলিক। এখন শুধুমাত্র এই একটা কার্ভ না, আমাদের আরো কার্ভ রয়েছে। সেই কার্ভটার নাম কি? কোয়ান্টাল ডোজ রেসপন্স কার্ভ। এখন এই জিনিসটা আবার কেমন হয় সেটা আমি তোমাকে বলবো। গ্রেডেড ডোজ, এখানে হচ্ছে ডোজ ছিল না, আর এখানটাতে রেসপন্স ছিল, কিন্তু এখন আমি এরকম একটা নিলাম যার এখানে ডোজ থাকবে আর এখানে থাকবে পপুলেশন, আর এইখানটাতে দেখো রেসপন্সটা পাচ্ছিলাম না, এই রেসপন্সটাকে আমি ফিক্স করে নিব। যেমন ধরো আমাদের পালস রেট কত বলো তো, একজন পালস রেট কত নর্মাল? 60 to 90 beats per minute. হ্যাঁ, আমি ধরে নিলাম 60 to 90টা। এখন 60 to 90-র উপরে গেলেও বলবো খারাপ, 90-র উপরে গেলেও বলবো খারাপ, 60-র নিচে নামলেও বলবো খারাপ, তাই না? এই যে কোয়ান্টাল কার্ভটা, এইটা হচ্ছে এরকম একটা রেঞ্জ ধরে নেয়। ধরো তুমি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়েছো, একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যখন তুমি দিবে, তখন তোমায় ধরে নিবে যে ওই পেশেন্টের প্রেশারটা তুমি কত এক্সপেক্ট করো। ঠিক আছে, ধরো নাও তুমি 120, মানে সিস্টোলিকটাই ধরো, শুধু ধরো তুমি 120 এক্সপেক্ট করো, তাহলে 120-কে ধরে তুমি এই পপুলেশনের উপর এক্সপেরিমেন্ট করবে, করে দেখবে যে কত পার্সেন্ট পপুলেশনে ওই 120 থাকে। ঠিক আছে, তাহলে এই 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 কার্ভটা হচ্ছে কি, এখানে রেসপন্সটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, রেসপন্সটা কনস্ট্যান্ট থাকে, আর এটাতে কি সাবজেক্ট কনস্ট্যান্ট থাকে, মানে পপুলেশন কনস্ট্যান্ট থাকে। বুঝতে পেরেছো? বলো তো এটাতে কি কনস্ট্যান্ট থাকে ডোজ রেসপন্সের? যেটা Response. পপুলেশন। এখানে আমরা একটা সাবজেক্টের উপরে, ধরো তুমি হচ্ছে একজন কোনো পেশেন্টকে তুমি ড্রাগ দিলা, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলা, তাকে বললা কি যে আপনি এই ড্রাগ গুলো খেতে থাকবেন এবং আপনার প্রেশারটা আপনি চেক করতে থাকবেন। ঠিক আছে, তাহলে তুমি ওই প্রেশারটা চেক করে, তার মনে করো তুমি 15 দিন পর ফলো আপ নিলা এবং তুমি দেখলা যে তার রেসপন্স গুলো আস্তে আস্তে এভাবে করে বেড়েছে। হ্যাঁ, তারপর 100%-এ গিয়েছে, এরকম একটা। এটা তো আমি ক্রনিকের ক্ষেত্রে বললাম, হসপিটালেও এরকম তোমরা ধরো অ্যাকিউট একটা দিয়ে ম্যানেজমেন্টে তুমি তখন খেয়াল করবে যে কতটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট আমি পাচ্ছি। কিন্তু তাহলে এখানে কি হচ্ছে, ওই মানুষটা কিন্তু সিলেক্টেড, বাট এখানে কোনো মানুষ সিলেক্টেড না। এখানে আমার ওই যে বললাম যে এখানে তো কি হচ্ছিল যে বারবার করে আমি বিপি মাপছি, তার বিভিন্ন রকম বিপি আসতেছে, কিন্তু এখানে হচ্ছে একটা বিপি কে আমি একদম মানে পয়েন্টেড করে রাখছি, এবং সেই বিপিটা কত সংখ্যক মানুষের আসতেছে সেটা আমি হিসাব করলে বের হবে আমার হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স রেশিও। বুঝতে পেরেছো এবার? ক্লিয়ার? না বুঝতে পারলে কোয়ান্টাল ডোজে কি ফিক্স থাকে ডোজটা? না না, ডোজ ফিক্স থাকবে না। দেখো ডোজ দিয়েই তো আমরা সবকিছু মাপছি, দুইটার ক্ষেত্রে ডোজ হচ্ছে একই, কিন্তু কোয়ান্টালের ক্ষেত্রে হচ্ছে আমরা রেসপন্সটা ফিক্স রাখছি। যেমন আমি তোমাকে অন্য আরেকটা দিয়ে বুঝাই, দেখো একটা তুমি হচ্ছে যদি বিটা ব্লকার দাও,
বিটা ব্লকার ড্রাগ দিলে কি হয় বলো তো? ট্যাকিকার্ডিয়া হয় না ব্র্যাডিকার্ডিয়া হয়? ব্রাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে তুমি একটা বিটা ব্লকার দিয়ে তুমি হিসেব করছো যে ট্যাকিকার্ডিয়ার একটা পেশেন্টকে বিটা ব্লকার দিয়ে তুমি হিসেব করছো যে তার ব্র্যাডিকার্ডিয়া না, ঠিক নর্মালে আনতে হবে তোমার 60 থেকে 90। তো তাহলে তুমি হচ্ছে 90-র উপরে আছে এরকম কোনো মানুষকে বিটা ব্লকার দিলে এবার তুমি এই রেসপন্সটা খেয়াল করো। রেসপন্সটা তুমি যখন খেয়াল করবে তখন তুমি মানে অনেকগুলো মানুষের উপর এক্সপেরিমেন্ট করবে এবং সেই মানুষগুলোর মধ্যে কত পার্সেন্ট মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, কত ডোজে কত পার্সেন্ট মানুষ রেসপন্স করছে, মানে কত পার্সেন্ট মানুষের পালস রেটটা নর্মাল হচ্ছে, সেইটা তুমি এখান থেকে হিসেব করবে। তাহলে কি হবে, দেখা গেল যে আমার ডোজ যখন 1 তখন এখানে আমার 10% মানুষের হচ্ছে, ডোজ যখন আমি 2 করলাম তখন আমার 20%, আবার 50% হচ্ছে যখন আমি ডোজ 3 করে দিলাম। তাহলে এখান থেকে আমি বুঝতে পারবো না যে কত পার্সেন্ট ডোজে হচ্ছে আমার সব থেকে বেশি কাজ হচ্ছে। বুঝতে পেরেছো এবার ব্যাপারটা? এটা হচ্ছে একটু এক্সপেরিমেন্টাল। জি আপু। আবার এভাবে করে তুমি যদি বাড়াইতে থাকো একটা সময় কি হবে, কিছু মানুষের টক্সিক ইফেক্ট দেখা দিবে না? আপু এটা কি ডোজের অ্যামাউন্টের উপর? হ্যাঁ আপু, ডোজের অ্যামাউন্টের উপর। এই যে ডোজ আস্তে আস্তে এক্স অ্যাক্সিসে কোনটা থাকে, যেটা ভ্যারিয়েবল সেটা থাকে, বুঝছো? যেটা আমি হচ্ছে আমার নিজের হাতে থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকে, আর ওয়াই অ্যাক্সিসে কি, যেটা আমার জিনিসটা চেঞ্জ করার সাথে সাথে যেটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসে এখানে আমি পপুলেশন দিয়েছি আর এখানে ডোজটা আমি চেঞ্জ করতেছি। বুঝতে পেরেছো কি? জি আপু। আচ্ছা, আমি একটু সামারি টেনে দিই। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে 100% ক্লিয়ার হয়নি। যখন আমি ডোজ রেসপন্স কার্ভ করব তখন আমার ওয়াই অ্যাক্সিসে থাকবে, তোমরা ছোটবেলায় পড়ছো না, এক্স অ্যাক্সিসে একটা পয়েন্ট দিই আমরা, দিলে হচ্ছে সেই অনুযায়ী ওয়াই অ্যাক্সিস এর মান কত সেটা বসাই, তারপর এভাবে করে গ্রাফ টানি। তো ওয়াই অ্যাক্সিসে আমার এখানে থাকবে রেসপন্স, এইখানে আমার সাবজেক্ট ফিক্সড। একটা মানুষের ওপর আমি এক্সপেরিমেন্ট করব যে তার, আমি যে রেসপন্স চাচ্ছি সেটার কত পার্সেন্ট আসতেছে, এভাবে করে রেসপন্স মাপতে থাকবো। একটা সময় দেখা যাবে রেসপন্স 100% হয়ে গেছে, তো সেটা আমরা বুঝতে পারবো যে কত ডোজে তাইলে আমার 100 হইলো। আবার একটা ডোজে গিয়ে দেখা যাবে তার টক্সিক ইফেক্ট হচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা এখানে টক্সিক ইফেক্ট হইলো। ঠিক আছে, আর কোয়ান্টালের ক্ষেত্রে এটা একটা ল ফলো করে যেটার নাম হচ্ছে অল অর নান ল। এখানে আমরা ওই যে অল অর নান বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে কোনো আশেপাশের কোনো রেঞ্জের জিনিস আমরা নিব না। পালসের কথা বললাম না, 60 to 90, শুধুমাত্র 60 to 90-র মধ্যে যাদের আসবে তাদেরটা আমি এখানে দিব। ধরো আমার হচ্ছে 1 মিলিগ্রাম একটা ডোজ দিলাম, দেওয়ার পরে আমার হচ্ছে 10% পিপলের পালস নর্মাল আসলো, 2 মিলিগ্রাম ডোজে আমার 20% আসলো, 3 মিলিগ্রামে আমার 50% পিপলের কি আসলো, নর্মাল আসলো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই পপুলেশনের ক্ষেত্রে ড্রাগটা ঠিক কত ডোজে দিলে ম্যাক্সিমাম ইফেক্ট পাচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে? আবার এখান থেকে আমরা কিন্তু টক্সিক বের করতে পারবো। দেখা গেল এখানে গিয়ে টক্সিক হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো না যে হচ্ছে আচ্ছা তাহলে তো পপুলেশনের এখানে 50% পপুলেশনের এখানে টক্সিক ইয়ে হচ্ছে, তাহলে তো এটা মিডিয়ান টক্সিক ডোজ, তাহলে এই ড্রাগটা আর এত পর্যন্ত দেওয়া যাবে না। বুঝছো? দ্যাটস অল, এটা আর বেশি কিছু নেই। আপু লগ স্কেল নেওয়ার সুবিধাটা কি মেইনলি এরিথমেটিক দিয়ে এটা হয়? হ্যাঁ হয় ভাইয়া, কিন্তু দেখো লগ স্কেল নিলে কি হবে, এটা আমি বলতাম তোমাদেরকে। দেখো লগ স্কেল নিলে হবে কি, তুমি একটা ওয়াইড রেঞ্জে কাজটা করতে পারবে। বুঝছো? ওয়াইড রেঞ্জে কাজটা করতে পারবে, আর অ্যারিথমেটিক কে করতে গেলে তোমার একদম অনেকক্ষণ সময় ব্যয় হয়ে যাবে, তোমাকে আস্তে আস্তে করতে হবে, অল্প করে আগাবে। বুঝছো? ওর স্পেকট্রামটা বেশি লগ স্কেল, এটাই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা না? হ্যালো, জি আপু। আমার কথা হচ্ছে, আমার হঠাৎ করে স্ক্রিন চলে গিয়েছিল। আচ্ছা, তারপরে দেখো লগে কোনো কিছু করলে কি হয়, এটা ক্যালকুলেট করতেও কিন্তু ইজি হয়। বুঝছো? আবার যেটা বললাম যে স্পেকট্রাম বেশি, লার্জ নাম্বার তুমি হচ্ছে অ্যাকুমুলেট করতে পারবা এখানে। আচ্ছা, আরেকটা কথা দেখো, লগে যখন করব, আমি শুধুমাত্র এক্সপেরিমেন্টের কথাই বললাম, একটা লগ দিয়ে যখন করতেছি আমি, তখন এত করে একবারে বাড়াইতে পারছি, তাহলে আমার কি অল্প একটা ছোট্ট কাগজের মধ্যে অনেকটা ডোজ পর্যন্ত আমি যেতে পারবো না লগের ক্ষেত্রে? কিন্তু জি আপু। যদি আগাইতে থাকি ডোজ রেসপন্স এই ইয়াটাতে অ্যারিথমেটিক যেটা,
তাহলে কি আমার একটা লং পেপারের দরকার হবে, তো এটা হচ্ছে যিনি রিসার্চ করবেন ওনার জন্য একটা প্রবলেম, অতটা হ্যান্ডি না ডোজ রেসপন্সের ইয়াটা যেটা অ্যারিথমেটিক যেটা, বুঝছো? এটাই। এখন এখান থেকে আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম, আগের দিন মনে হয় এফিকেসি এন্ড পটেন্সি, যারা আগের দিন ক্লাস করেছিল বিরিয়ানি আর ফ্রাইড রাইস দেখিয়েছিলাম, মনে আছে? এফিকেসি এন্ড পটেন্সি আপু। বোঝানোর জি জি আপু। আপু। অ্যাফিনিটি বোঝানোর জন্য। আচ্ছা, আজকে হচ্ছে সেই এফিকেসিটা তো আমাদের লাগবে, সাথে আমরা পটেন্সি নামে আরেকটা টার্মে যাব। আচ্ছা আমাকে বলো, তোমরা হচ্ছে বুঝতে পারছো তো? জি আপু। জি আপু, বুঝতে পারছি। জি আপু, বুঝতে পারছি। জি আপু। জিনিসগুলো জি তো আপু। বুঝো, আমার এমনিতে একটু কেমন সাবজেক্ট না, তার মধ্যে এটা কিন্তু একটু বুঝতে হয়, বুঝছো? একটু মনোযোগ রাখো তোমরা, ইনশাল্লাহ বুঝলে তোমাদের হচ্ছে এই অংশটুকুতে আর সমস্যা হবে না। কারণ অনেক সময় দেখা যায় কি টার্ম পাস হয়ে যায়, কিন্তু এই যে গ্রাফের যে ভিতরের জিনিসপত্র এগুলা কিন্তু বোঝা হয় না, কারণ গাইডে লেখা থাকবে, বইয়ে লেখা থাকবে, কিন্তু গ্রাফটা ওই বুঝানোর ব্যাপারটা ওইটা আসলে শুনে শুনে বুঝতে হয়, বুঝছো? আচ্ছা দেখো, তো এখন ইফিকেসি ব্যাপারটা কি বলতো, এই গ্রাফ থেকে ইফিকেসি বলতো দেখি, বলেছিলাম আগের ক্লাসে ইফিকেসি, ইফিকেসি কি হবে বলো, ভুলে গেছো? ইফেক্ট যতটা বেশি হবে ওইটার ইফেক্ট তত বেশি। হ্যাঁ ইফেক্ট জিনিস, কার কোনটা বেশি খুব হ্যাঁ তাই না? depends এটা on the হচ্ছে, effect of the drug. হ্যাঁ গুড। তাহলে দেখো এটা একটা ইনহেরেন্ট প্রপার্টি অফ অ্যান অ্যাগোনিস্ট টু এলিসিট আ ফিজিওলজিক্যাল রেসপন্স when it interacts with the receptor, রিসেপ্টরের সাথে যখন সে ইন্টারঅ্যাক্ট করবে তখন তার যে একটা ফিজিওলজিক্যাল রেসপন্স প্রডিউস করার একটা ইনহেরেন্ট প্রপার্টি, সেটাই হচ্ছে ইফিকেসি। তো ইফিকেসি দেখো এখানটাতে হচ্ছে যদি আমি এই তিনটা কার্ভ দেখি তাহলে দেখো, এটা দেখো কম ডোজে কিন্তু একদম প্রথম যেটা সেটা হচ্ছে কি করছে, কম ডোজেই কাজ করা শুরু করছে না, দেখো এই এই অল্প ডোজ থেকে সে ওঠা শুরু করছে, এটার জন্য আরেকটু বেশি ডোজ লাগছে, এটার জন্য আরেকটু বেশি ডোজ লাগছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এই যে এইটা কম ডোজে যে কাজ করা শুরু করলো 100% অ্যাটেইন করে ফেললো অল্প ডোজে, তাহলে কি ওর ওর এফিকেসি বেশি হবে না? জি আপু। আর পরে রাইটে যেগুলো ওদের এফিকেসি কম হবে, এদের ক্ষেত্রেও তাই 1 2 3 করে আসলে এদের এফিকেসি আস্তে আস্তে কমতে থাকে। আপু, হ্যাঁ বলো। আপু ডোজ বাড়ানোর সাথে সাথে তো তিনটারই এফিকেসি সমান আসছে, যে এখানে পোটেন্সি ডিফারেন্স হবে না? বুঝি নাই, বলো। আপু এফিকেসি তো তিনটারই সমান 100% দেখাচ্ছে, মানে আপনার ফিগারে যেটা। হ্যাঁ কোন ডোজে, দেখো এখানে হচ্ছে এইটাতে যখন ইফিকেসি আমি দেখো যখন আপু দেখি, বুঝতে পেরেছি, দেখো বলছি তোমরা এটা দেখো, এটা ফাঁকা ফাঁকা তো এটা দেখলে বুঝতে পারবে। দেখো এইখানটাতে ইফেক্ট আর এখানে আমি লগে নিয়েছি, ধরো এখানে প্রথমটাতে খেয়াল করো, এখানটাতে প্রথমটাতে কত হয়েছে, ধরো আমি 0 ছিল, এখানে ও সুন্দর মতন ওঠা শুরু করছে 0-র একটু পর থেকে, তারপর এখানে গিয়ে আরেকটু পর থেকে ওঠা শুরু করছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তোমার কতটুকু ডোজে গিয়ে, হ্যাঁ কতটুকু, এখন ধরলাম যে তিনটারই হচ্ছে এই পয়েন্টে গিয়ে, সরি এই পয়েন্টে গিয়ে তিনটারই হচ্ছে কি 100% হয়ে গেছে, তিনটারই এখানে গিয়ে 100% হয়ে গেছে। তাহলে এই 100%টা হইতে কার কতটুকু ডোজ প্রয়োজন হলো সেটা কি বলতো? পোটেন্সি। পটেন্সি। সেটা কিন্তু পটেন্সি, বুঝছো? সেটা পটেন্সি। আর তুমি যদি ইন্ডিভিজুয়ালি ধরো যে ও কতটুকু ডোজে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করছে, সেটা হচ্ছে কি হবে, তার এফিকেসি, বুঝছো? নাম করবো যখন এভাবে করে তখন হচ্ছে চলে আসবে, তাহলে এভাবে করে দেখলে কিন্তু এফিকেসিও এটার বেশি হয়, এরকম। আচ্ছা তাহলে পটেন্সি কি দেখো, মেজার্স অফ অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড টু প্রডিউস অ্যান ইফেক্ট অফ এ গিভেন ম্যাগনিটিউড, ওই যে গিভেন ম্যাগনিটিউডটা কত, 100%, বুঝছো? আর এফিকেসির ক্ষেত্রে কি ছিল, যে তোমার 100% হচ্ছে কতটুকু ডোজে ওই ওই পার্সেন্টেজটা হচ্ছে তার এফিকেসি হবে, ঠিক আছে? আর যখন আমি দেখবো যে তুলনা করব যে এই ড্রাগটা এতটুকু ডোজে 100% দিয়েছে, তাহলে আমার এই ড্রাগটা হচ্ছে কত ডোজে 100% দেয় দেখি, তাদের তুলনামূলক ইয়াটা হবে আমার পটেন্সি। আপু এফিকেসি ডেফিনেশনে বলো। যে
অ্যাগনিস্ট আর রিসিপ্টরের কথা বলা হতো, ওইটা যদি আরেকবার বলতেন। আচ্ছা আচ্ছা, এটা কিছুই না। দেখো অ্যাগনিস্ট কি, অ্যাগনিস্টেরই তো এফিকেসি থাকবে তাই না? তাহলে অ্যাগনিস্ট যে হচ্ছে তোমার রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাক্ট করেই তো রেসপন্সটা প্রডিউস করবে, তো এইটুকুই হচ্ছে তার হচ্ছে এফিকেসি, সে করতে পারবে কিনা এবং রেসপন্সটা কিরকম। এফিকেসি তো মেইনলি তুমি যদি ডেফিনেশন বলো তাহলে এটাই, কিন্তু যখন আমি এফিকেসি পরিমাপ করব, তাই না, মিডিয়ান ইফেক্টিভ ডোজ এগুলো আমরা পরিমাপ করি না, তখন তো আমি পার্সেন্টেজে চলে যাব, কিন্তু আসলে আমি কি পরিমাপ করছি, পরিমাপ করছি যে তার হচ্ছে অ্যাগনিস্ট হিসাবে সে যখন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তার রেসপন্সটা কেমন হচ্ছে, সেটাই হচ্ছে তার ইফিকেসি। ওকে, জি আপু, বুঝতে পারছি। এখন ওই যে হচ্ছে তোমার গ্রেডেড অ্যান্ড কোয়ান্টালের সম্পর্কে বলছিলাম। গ্রেডেডে দেখো কি বলেছিলাম, গ্রেডেডে স্লাইড না দেখে তোমাদেরকে বলো হচ্ছে গ্রেডেডে কোনটা কনস্ট্যান্ট থাকে? পপুলেশন কনস্ট্যান্ট। পপুলেশন কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, আর তারপরে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে কোনটা থাকে গ্রেডেডে? আপু ডোজ থাকবে x ডোজ axis থাকে এ আপু, আর থাকবে। রেসপন্স থাকে y axis এ। কোনটা থাকে? রেসপন্স। আচ্ছা, তাহলে এখানে দেখো এই কথাগুলো আসলে তোমাদের সবই জানা, খেয়াল করো, রেসপন্স এগেইনস্ট কনসেন্ট্রেশন, এন্ড এটাতে হচ্ছে নাম্বার অফ পপুলেশন এগেইনস্ট ইনক্রিজিং ডোজ। সেম, আমরা ডোজ বাড়াচ্ছিলাম এক্স অ্যাক্সিসে আর হচ্ছে ওয়াই দিয়েছিলাম পপুলেশন, আর এখানটাতে দিয়েছিলাম রেসপন্স। তারপরে দেখো রেসপন্সেস আর গ্রেডেড হোয়েন দে ইনক্রিজ গ্র্যাজুয়ালি, এখানে আমরা রেসপন্সকে গ্রেড করি। আর এখানে কি থাকে, ফলো অল অর নান ল। অল অর নান বলতে কি বলেছি আমরা, ওই যে একটা রেঞ্জের কথা বলতেছিলাম না আমি, যে পালসের ক্ষেত্রে আমি যখন 60 to 90 ধরে নিব, ওইটা একটা কিন্তু রেঞ্জ, ওর মধ্যে আসলে আমি কাউন্ট করব রেসপন্স, ওর মধ্যে না আসলে রেসপন্স কাউন্ট করব না। এটাই হচ্ছে অল অর নান ল। বুঝতে পেরেছো? অল অর নান ল তোমরা হচ্ছে ফিজিওলজিতে পড়ছো না, যে একদম থ্রেশহোল্ড স্টিমুলাই আসলে হচ্ছে স্টিমুলেটেড হবে কার্ডিয়াক মাসেল, নয়তো বা হবে না। নার্ভের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এটা সেরকম, ওই রেঞ্জের মধ্যে আসলে সেই পিপলকে আমি নিব যে হ্যাঁ ও তো রেসপন্স দিচ্ছে, এভাবে করে মানুষের সংখ্যা গুনবো আমরা, যে এতজন মানুষ তাহলে এই ডোজে রেসপন্স দিল। ওকে, এফিকেসি মেজার করা যাবে গ্রেডেড থেকে, কিন্তু কোয়ান্টাল থেকে এফিকেসি মেজার করা যাবে না। তারপর থেরাপিউটিক ইন্ডেক্সটা আবার মেজার করা যাবে কোয়ান্টাল থেকে, এটা তোমরা মনে রাখবে। দেখো কোয়ান্টালের মধ্যে একটা টি আছে, বুঝছো? গ্রেডেডে কি কোনো টি আছে? তাহলে না আপু। কোয়ান্টালে টি না আপু। আছে, টিআই মেজার করা যাবে। টিআই মেজার করা যাবে তাহলে কোনটা দিয়ে? কোয়ান্টাল দিয়ে। আর গ্রেডেডে কোনটা মেজার করা যাবে? দেখো কোয়ান্টালে কোনো ই নাই, গ্রেডেডে হচ্ছে ই আছে, এজন্য ইফিকাসিটা গ্রেডেড দিয়ে মেজার করা যাবে। তোমরা বুঝবে, কিন্তু পরীক্ষার সময় কি হয়, ভাইভাতে হঠাৎ করে জিজ্ঞেস করলে অনেক সময় ভুলে যায়, তো এটা মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো এই যে এখানে ডাটা নিয়ে আমরা হচ্ছে অনেক ইন্ডিভিজুয়াল থেকে, আর এখানে কি বললাম একজনের থেকে নিই, তো এভাবে করে হয়তো আমি কয়েকজনকে এভাবে দিতে পারবো যে আপনি হিসেব রাখবেন, আপনি হিসেব রাখবেন। তো গ্রেডেড এ হচ্ছে স্মল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালের থেকে নিতে পারবো। আপু আর 3 নাম্বারটা 4 নাম্বারটা বুঝিনি। আচ্ছা, ইফিকেসি মেজার করা, এটা বলছি, দেখো ইফিকেসি মেজার করা যাবে না কোয়ান্টালে, ইফিকেসি মেজার করা যাবে না, আমি গ্রাফ দেখাচ্ছি তবে বলছি। আর থেরাপিউটিক ইন্ডেক্স মেজার করা যাবে না হচ্ছে গ্রেডেড এ। কেন যাবে না বলতেছি, আমি যখন গ্রাফ দেখাবো বলবো। কি হবে না, তোমার ইফিকেসিটা তুমি মেজার করতে পারবে না কোথা থেকে? কোয়ান্টাল থেকে। আর থেরাপিউটিক ইন্ডেক্স মেজার করতে পারবে না গ্রেডেড থেকে। এখন আসো থেরাপিউটিক ইন্ডেক্স জিনিসটা কি সেটা আগে জানো। দ্য রেশিও অফ মিডিয়ান টক্সিক ডোজ এন্ড মিডিয়ান ইফেক্টিভ ডোজ। এখন মিডিয়ান টক্সিক ডোজ এন্ড মিডিয়ান ইফেক্টিভ ডোজ খুব সম্ভবত তোমরা যখন জেনারেল ফার্মাকোলজি পড়েছো পড়ার কথা, বলো তো কেউ একজন, মিডিয়ান টক্সিক ডোজ কোনটা আর মিডিয়ান ইফেক্টিভ ডোজ কোনটা? আপু মিডিয়াম টক্সিক ডোজ হলো যে ডোজে 50% পপুলেশনে টক্সিসিটি তৈরি হয়। আচ্ছা, আর মিডিয়ান ইফেক্টিভ ডোজ? আপু মিডিয়ান ইফেক্টিভ ডোজ হলো যে ডোজে 50% পপুলেশনে থেরাপিউটিক ইফেক্টটা তৈরি হয়। আচ্ছা, গুড, ঠিক আছে। তাহলে এইখানটাতে আমরা কি দেখছি, এই দুইটা জিনিসের মাঝখানে যে পার্থক্য সেইটা। তো দেখো আমি দেখলাম যে টক্সিক ইফেক্ট আসতেছে আমার, এই যে রেড যে লাইনটা, এটাতে আমার টক্সিক ইফেক্ট আসতেছে মানে কোন ডোজে গিয়ে, আবার এদিকে আমরা দেখলাম যে থেরাপিউটিক ইফেক্ট আসতেছে কোন ডোজে গিয়ে, এবং সেটা
কত ইফেক্ট, 50% ইফেক্ট, 50% ইফেক্ট। হ্যাঁ 50%, এই যে 50% কত ডোজে গিয়ে আসতেছে। তো এইটা তাহলে আমার TD50, এখানে তো আমরা ডোজই মাপতেছিলাম তাই না? তাহলে এই ডোজে আসার সাথে সাথে কিন্তু আমার টক্সিসিটি শুরু হয়েছে টক্সিসিটি এখান থেকে, বাট 50% পিপলের ক্ষেত্রে টক্সিসিটি শুরু হয়েছে এই জায়গা থেকে। আর এটাতে তোমার ইফেক্টিভ শুরু হয়েছে এখান থেকে, এফিকাসি তার এখান থেকে শুরু, কিন্তু 50% পিপলের ক্ষেত্রে গিয়ে এখানে ইফেক্টিভ হয়েছে। আমরা একটা মধ্যম পর্যায়ে থাকি। মধ্যম পর্যায়ে থাকি কেন? যদি একজনের টক্সিসিটি হয় সেটাকে তো আর আমি টক্সিক ডোজ হিসেবে ধরে নিতে পারবো না, কারণ একজনের টক্সিসিটি হতেই পারে। কিন্তু যখন 50 জন মানুষের হচ্ছে 100 জনের মধ্যে প্রায় হাফ জনের, তখন তো সমস্যা। তখন আমাদেরকে এই হিসাবটা, এই জন্য আমরা 50% দিয়ে করি, বুঝছো? তো তাইলে এই যে মাঝখানে যে গ্যাপটা থাকবে, তাদের মাঝখানে যে একটা দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। কি বললাম, এই দূরত্বটা কি? থেরাপিউটিক ইন্ডেক্স, বুঝছো? জি আপু। হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। এখন দেখো এই যে থেরাপিউটিক ইন্ডেক্সের এখানে একটা চারকোনা জিনিস তৈরি হলো না? তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই ছবিটা দেখছো তোমরা নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়াতে দেখছো। জি আপু। কি ছিল বলো তো, ছবিটার ব্যাকগ্রাউন্ড বলো দেখি। আপু মাকে দেখতে মানে করোনার সময় দিতে চায় না হসপিটালে, তো উনি জানালার কাছে গিয়ে দেখছে, পারমিশন ছিল না। আচ্ছা, তো এটা তাহলে একটা উইন্ডো তাই না? কে বললা এটা? আচ্ছা, এটা তাহলে হচ্ছে একটা উইন্ডো। তো এই উইন্ডোটার ওই পাশে কি আছে? করোনা ইউনিট, রাইট? তার মা থাকুক, তারপরেও কি ওইটাতে কেন তাকে যেতে দিচ্ছে না? কারণ ওটা করোনা ইউনিট। আবার সে কিন্তু যেখানে আছে সেই জায়গাটাতে মনে করো তাকে উঠতে হয়েছে। এখন তার এবং মানে করোনার মাঝখানে, আমি ধরলাম যে করোনার মাঝখানে কি আছে? এই উইন্ডোটা রয়েছে না? এরকমই একটা উইন্ডো আমাদের টক্সিক মিডিয়ান টক্সিক ডোজ এবং মিডিয়ান ইফেক্টিভ ডোজের মধ্যে থাকে। সেই উইন্ডোটা হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে সেই উইন্ডো। এটা আমাদের কি উইন্ডো তাহলে? থেরাপিউটিক ইন্ডেক্স। নো, থেরাপিউটিক ইন্ডেক্স তো এটা। উইন্ডো। হ্যাঁ, এই চারটা থেরাপিউটিক আর ইন্ডেক্স তো যে তাদের মাঝখানে যতটুকু তোমার হচ্ছে দূরত্ব, মানে এটা আমি ডিফারেন্স যতটুকু পাচ্ছি একদম ওইটুকু হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। আর এই জন্য এই পুরো ঘরটাকে থেরাপিউটিক উইন্ডো বলা হয়, যাতে এইটুকু ডোজের মধ্যে আমি যদি চলাফেরা করি তাহলে কি হবে, আমার রোগীর কোনো সমস্যা হবে না। 50% মানুষের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমরা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো টার্মটা ইউজ করি। আমি হচ্ছে এটা জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। এটার মতোই কিন্তু, বুঝছো, থেরাপিউটিক উইন্ডোটাও এরকম। এখন দেখো, the range between the minimum toxic dose and the minimum therapeutic dose is called the therapeutic window. বুঝছো, মিনিমাম টক্সিক ডোজ এন্ড দ্য মিনিমাম থেরাপিউটিক ডোজ মানে কতটুকুতে, দেখো এটা আরেকটু আঁকলে ভালো হবে। দেখো কতটুকুতে গেলে আমার হচ্ছে টক্সিসিটি শুরু হয় আর কতটুকুতে আমার ইফেক্ট করা শুরু করে ড্রাগটা, সেই পর্যন্ত হচ্ছে তোমার ডিফারেন্সটা হলো আমার থেরাপিউটিক উইন্ডো। ঠিক আছে? তো থেরাপিউটিক ইন্ডেক্স তো আমরা ওই যে বললা যে এটা কেউ একজন মনে হয় উইন্ডোকে ইন্ডেক্স বলতেছিলাম। তো দেখো থেরাপিউটিক ইন্ডেক্স তো হচ্ছে আমরা পাচ্ছি, আবার কেন ওই যে উইন্ডো টার্মটার দরকার, তাই না? ইন্ডেক্স দিয়ে তো হচ্ছে। উইন্ডো টার্মটার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে কি, এটা সেফটি ইন্ডেক্স করে, মানে এটা সেফটির ইন্ডেক্স হিসাবে ধরা হয় এটাকে, যে এইটুকুর মধ্যে আমি চলাফেরা করতে পারবো। হ্যাঁ, আর তুমি যখন ডোজ হচ্ছে চুজ করবা, তখন এটা হচ্ছে খুবই ভ্যালুয়েবল একটা মান, যেটা তোমার থেরাপিউটিক ইন্ডেক্সের থেকেও বেশি ইফেক্টিভ। তারপর দেখো সাইড ইফেক্ট গুলা, এটার বাইরে গেলে তো তুমি সাইড ইফেক্ট শুরু হয়ে যাবে, তাই না? তাহলে হচ্ছে সাইড ইফেক্ট গুলো অ্যাভয়েড করার জন্য তোমার এই থেরাপিউটিক উইন্ডোটা তোমার জেনে রাখতে হবে। আর এটা অবশ্যই যে কি বলতেছিলাম, যে মোর রিলায়েবল দ্যান থেরাপিউটিক ইন্ডেক্স। আপু এখন বুঝতে আসো। পারিনি, থেরাপিউটিক হ্যাঁ। ইন্ডেক্স আর উইন্ডো দুইটা তো একই লাগতেছে। আচ্ছা না, দেখো আমি বলি, দেখো এই যে ডিফারেন্সটা, হ্যাঁ, এই ডিফারেন্সটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, বুঝছো? জি আপু। এটা একটু ক্লিয়ার ডিফারেন্সটা কি?
50% মানুষের ক্ষেত্রে ইফেক্টিভ ডোজ এবং 50% মানুষের ক্ষেত্রে টক্সিক ডোজ, এই দুইটার পার্থক্যটাকে আমরা কি নিচ্ছি, থেরাপিউটিক ইন্ডেক্স হিসেবে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি এরকম করে লম্বায় আঁকতাম, তোমাদের হচ্ছে বা এটাকেও ধরতে পারো, এখানে একটা উইন্ডো তৈরি হবে, বুঝছো, এখানে একটা উইন্ডো তৈরি হবে। সেই উইন্ডোটা এই যে এইটুকু তো একটা উইন্ডো, হ্যাঁ, এইটাই হচ্ছে আসলে থেরাপিউটিক উইন্ডো, বুঝছো? জি আপু বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় ছিল? ও, ইন্ডিভিজুয়াল রেসপন্স টু ড্রাগ। দেখো এখন হচ্ছে তোমার ড্রাগের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ড্রাগের রেসপন্স হচ্ছে বিভিন্ন রকম হবে, তো সেটাই আসলে দেখবো। শোনো, তোমাদের গ্রাফ গুলো আমি পড়ানোর শেষে আবার সামারি করবো, বুঝছো? একবারে অনেকগুলা গ্রাফ দেখছো তো, মনে হয় একটু প্যাচ লেগে গেছে। দেখো ইন্ডিভিজুয়ালের এটা দেখো, একটা মানুষের ক্ষেত্রে তুমি দেখবা যে হচ্ছে ওষুধের যে ইয়া থাকে, তোমার ম্যানুয়াল দেয় না একটা ওষুধের সাথে, বিশেষ করে সিরাপ জাতীয় ওষুধের সাথে দেখবে ম্যানুয়ালটা দেয়। তো ওই ম্যানুয়াল গুলাতে কি থাকে, তোমার হচ্ছে যে 1 to 3% বা এত পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটা হতে পারে, ওইটা হতে পারে। তো দেখা যায় কি যে সবার ক্ষেত্রে ওগুলা হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওগুলা কিন্তু হয়, ওই ইফেক্ট গুলা কিছু মানুষের ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন দেখবো যে কাদের ক্ষেত্রে কি কি সমস্যা হয়। তো এখন একটা ড্রাগ কিভাবে অ্যাক্ট করবে সেটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। ও এখানে রিলেটেড টু পেশেন্ট হবে, বুঝছো, একটু ইয়ে আছে। তো দেখো ফ্যাক্টরস, কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো পেশেন্টের সাথে রিলেটেড, কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা হচ্ছে আমাদের ড্রাগের সাথে রিলেটেড। তো পেশেন্টের সাথে রিলেটেড যে ফ্যাক্টর গুলো সেগুলো আমরা দেখি। একটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। তোমরা থার্ড ইয়ারে হিস্ট্রি নিচ্ছ, মানে ইয়ান করো না, ওয়ার্ডে যখন হিস্ট্রি নাও তখন দেখো না যে পার্সোনাল হিস্ট্রি বলে একটা ইয়া থাকে, ওখানে কি জিজ্ঞেস করে যে হচ্ছে তার স্মোকিং এর হ্যাবিট আছে কিনা, অ্যালকোহলের হ্যাবিট আছে কিনা, হ্যাঁ। তো এগুলা জিনিস তুমি হচ্ছে জিজ্ঞেস করবা। তার সাথে দেখো এখানে আমরা পার্সোনালি আরো কিছু জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে কি তার এইজ, তো সে, তারপর সে মেল নাকি ফিমেল, ওয়েট কেমন, সারফেস এরিয়াটা কেমন বডির। কেন জিজ্ঞেস করতেছি বলতো? এইজ দিয়ে কি বোঝায়, মানে এইজ দিয়ে আমি এখানে কি পাই? ইনফ্যান্ট না ওল্ড এজ, এটা হ্যাঁ হ্যাঁ, ইনফ্যান্ট না ওল্ড এজ। আচ্ছা, তো ইনফ্যান্ট হলে কি হবে? সমস্যা হইতে পারে। ড্রাগের প্রতি সেনসিটিভিটি কাজ করতে পারে। ইনফ্যান্ট কম হলে দিতে হবে, টক্সিসিটি হওয়ার চান্স প্লাস তাদের গার্ড হচ্ছে ইম্যাচিউর থাকে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন হয় না 5 বছরের নিচে ঠিক মতো, তখন ড্রাগ ডিক্লিসিনিয়াসিয়ানেসে টক্সিসিটি করতে পারে। বায়ো ট্রান্সফরমেশন কম হয় কারণ এনজাইম গুলো হচ্ছে ঠিকমতো ডেভেলপ করে না। এনজাইমের কথা আমি এনজাইম দিয়ে শুরু করি। দেখো বাচ্চাদের কি হয়, তোমার লিভারের যে মেটাবোলাইজিং এনজাইম গুলো থাকে সেগুলো এত ওয়েল ডেভেলপড হয় না, এখনো এত ওয়েল ডেভেলপ হয় না, মানে ছোট যখন থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম বা আরো বিভিন্ন ধরনের এনজাইম তাদের থাকে না। সেই এনজাইম গুলা কি ড্রাগ ইনডিউসিং কেউ কেউ, আবার হচ্ছে কেউ কেউ ড্রাগ, মানে সবাই আসলে ড্রাগ মেটাবোলাইজিং, আমি যদি এক কথায় বলি, ইনডিউসার বা ইনহিবিটরে নাই যায়। তো সেই ক্ষেত্রে তারা যদি না থাকে তখন কি হবে, ড্রাগটা হচ্ছে ম্যাক্সিমাম লিপিড সলিউবল ড্রাগগুলা কি হয়, লিভারে হচ্ছে মেটাবলিজম হয়। তো লিভারে মেটাবলিজম হয়ে তাদের যেহেতু লিপিড সলিউবল ড্রাগগুলা, আচ্ছা আপু কন্টিনিউ করেন, আমি তো হ্যান্ডেল করতেছি। ঠিক আছে। তো যেটা হচ্ছে বলতেছে, তোমার হচ্ছে তাদের মনে করো যে লিপিড সলিউবল ড্রাগগুলা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, তাহলে তুমি যদি এই ড্রাগগুলাকে মেটাবলিজম না করে ফেলো, তোমার ব্লাডে ফ্রি ভাবে ঘুরে বেড়াবে এবং তারা সুন্দর মতো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে চলে যাবে, এবং ব্রেনে তো যে কোনো ড্রাগ অল্প পরিমাণ গেলেও খুবই সমস্যা। এই জন্যে তোমার বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে খুব অল্প পরিমাণ ডোজে টক্সিসিটি ক্রিয়েট হয়, বা হচ্ছে তোমার সেন্ট্রালি তোমার সেরেব্রাল কোনো সিমটম দেখা দেয়। এরপর দেখো ওদের আবার কি থাকে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। তোমরা গ্রে বেবি সিনড্রোমের নাম শুনেছো? জি আপু। না, জি আপু, ঠিক বলতে পারবে একটা ড্রাগের মধ্যে পড়েছো যদি অ্যান্টিমাইক্রোবিয়াল পড়ে থাকো? ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল। তোমরা তো দেখি বাচ্চা কালেই অনেক জানো, এখনো তো তোমাদের টার্ম হয় নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, দেখো তাহলে দেখো এরকম এখানেও কিন্তু গ্রে বেবি সিনড্রোম হবে কিভাবে, এই যে লিপিড সলিউবল ড্রাগ গুলা ধরো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলো,
তারপর সে হচ্ছে কার্ডিও রেসপিরেটরি সেন্টারে গিয়ে নর্মাল লাং এবং হচ্ছে হার্ট ফাংশন গুলা ইম্পেয়ার করে ফেলে। ইম্পেয়ার করে ফেলে তোমার অক্সিজেনেশন হতে পারে না ঠিকভাবে, তখন দেখা যায় কি একটা বাচ্চা একটু গ্রেইশ একটা কালার নেয়। তো এটা হচ্ছে গ্রে বেবি সিনড্রোম। এটাও কেন হচ্ছে? তোমার ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম যেটা গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের ডেফিসিয়েন্সির কারণে। এরপর আরেকটা দেখো, মেটাবলিজম বাদ দিলাম, ধরো মেটাবলিজম হচ্ছে, এখন তোমাকে ড্রাগ তো এক্সক্রিশন করতে হবে, তাই না? এক্সক্রিশন করতে হবে না, যেগুলা ড্রাগ হচ্ছে আনচেঞ্জ অবস্থায় থাকবে, মেটাবলিজম হলো না, কিন্তু তাদের তো রেনাল সিস্টেমও এখনো পুয়ারলি ডেভেলপ, তাহলে এক্সক্রিশনও সুন্দর মতন হচ্ছে না। আবার অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনটা দেখবা যে তুমি যেটা বললা যে জিআইটি তে হচ্ছে তারা জিআইটি গাট হচ্ছে ইম্যাচিওর থাকে, এটা একটা কথা, কিন্তু বাচ্চাদের স্কিন কিন্তু প্রচন্ড সেন্সিটিভ, বুঝছো? ট্রান্সডার্মাল যেগুলো হচ্ছে ড্রাগ গুলো আছে, এটা প্রচন্ড ফাস্টলি ওদের হচ্ছে অ্যাবজর্ব হয়। তারপর এদের হচ্ছে তোমার প্লাজমা প্রোটিনেও প্রচুর পরিমাণে ড্রাগ হচ্ছে বাইন্ড করে থাকে। তোমার যদি কার্নিকটেরাসের নাম শুনেছো তোমরা? কার্নিকটেরাস বায়োকেমে পড়ার কথা, বিলিরুবিন মেটাবলিজম। জি আপু হচ্ছে এদের ব্লাড মানে প্লাজমা প্রোটিনের বাইন্ডিং ক্যাপাসিটি এত বেশি যে বিলিরুবিন যে প্লাজমা প্রোটিনের সাথে কি, বিলিরুবিন আমরা পড়ছি না যে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে, কারণ বিলিরুবিনটা কিন্তু তোমার ওয়াটার সলিউবল না, যেটা হচ্ছে তোমার আমাদের কনজুগেটেডটা, তো সেটা হচ্ছে এই জন্য অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকতে হয় তাকে। তো অ্যালবুমিনের সাথে যদি তোমার হচ্ছে বাইন্ড করে থাকে, সেটাকে তোমার এই ড্রাগটা গেল যে তোমার প্রচন্ড পরিমাণে সে ইয়ার সাথে বাইন্ড করে ফেললো, মনে করো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং ক্যাপাসিটি খুব বেশি, বাইন্ড করে ফেললো এবং বিলিরুবিনকে ফ্রি করে দিল। বিলিরুবিন সুন্দর মতন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে ফ্রি বিলিরুবিন গুলা গিয়ে একদম বেসাল গ্যাংলিয়া আর তোমার হচ্ছে অডিটরি নিউক্লিয়াসের মধ্যে জমা হবে। তখন কি হবে? কার্নিক টেরাস হবে। কার্নিক টেরাসের ফিচার হবে তখন কোমা হবে, বাচ্চা কনসিয়াসনেস থাকবে না। আপু এটা কোন ড্রাগ দিলে? এটা কোন ড্রাগ দিলে? আচ্ছা, এটা হচ্ছে তুমি এন্টেরিক ফিভারের ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দিই না, সালফোনামাইড, বুঝছো? সালফোনামাইড একটা নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, ঠিক আছে? সালফোনামাইড দিলে নরমালি এটা হয়। এরপর দেখো টেট্রাসাইক্লিনে কিন্তু হচ্ছে তোমার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, টেট্রাসাইক্লিনে দেখবা যে হচ্ছে দাঁতটা হলুদ হয়ে যায়, তারপরে বোনের গ্রোথ হয় না, এই জন্য বলা হয় যে 10 বছরের নিচে পর্যন্ত বাচ্চাদেরকে টেট্রাসাইক্লিনটা দেওয়া হয় না। কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু তোমরা পড়বা যখন চিয়াটা পড়বা। আচ্ছা, এরপরে দেখো তারপর দেখো এলডারলি পার্সনে কি হবে, একদম যা এলডারলি তাদেরও কিন্তু রেনাল ফাংশনটা কমে যাবে, তারপর হচ্ছে তোমার তাদের আবার অ্যাবজর্পশনটাও একটু কমে যাবে, সেক্ষেত্রে এই যে একটা ম্যাটার। আবার মেইলের ক্ষেত্রে দেখো, মেইলের ক্ষেত্রে কি থাকে, টেস্টোস্টেরন, আমি হচ্ছে এবার ইয়ের মধ্যে চলে গেলাম, সেক্সের মধ্যে চলে গেলাম, তাহলে সেক্সের যদি তুমি দেখো মেইলে কিন্তু প্রজেস্টেরন থাকে, তো টেস্টোস্টেরন থাকে। আচ্ছা, টেস্টোস্টেরনের প্রভাবে মেটাবলিজমটা ইনক্রিজ হয়, তাহলে কি মেটাবলিজম বেশি হবে আর ড্রাগটা কম সময় থাকবে। কিন্তু ফিমেইলে তো এস্ট্রাডিওল রয়েছে, এখানে তো টেস্টোস্টেরন নেই, তাহলে কি হবে, ফিমেইলে ড্রাগটা তুলনামূলক মেইলের থেকে বেশিক্ষণ থাকবে, ঠিক আছে? আর মেইলে হচ্ছে কম সময় থাকবে। বুঝতে পেরেছো? মেইল আর ফিমেইলের কেন হচ্ছে মেটাবলিজমটা বেশি টেস্টোস্টেরনের কারণে। এছাড়া ফিমেইলে কিছু বিষয় তুমি দেখবা যে হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল হিস্ট্রি থাকবে, মেনস্ট্রুয়েশন একটা ফ্যাক্টর থাকবে, তারপর হচ্ছে তোমার যেরকম তুমি যদি অ্যাসপিরিন দাও, হ্যাঁ অ্যাসপিরিন দাও, অ্যাসপিরিন দিলে কি হবে, অ্যাসপিরিনের একটা অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন আছে না, শুধুমাত্র অ্যানালজেসিক অ্যাকশন না, তার কিন্তু একটা অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন আছে। তো কেউ পিরিয়ডের ব্যথায় মনে করো যে অ্যাসপিরিন খাইলো, তার কি হবে, অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশনের জন্য প্লাটিলেট অ্যাগ্রিগেশন হইতে পারবে না, না হয়ে প্রচুর পরিমাণে ব্লাড লস হবে। এরপরে আসো প্রেগন্যান্সি থাকতে পারে, প্রেগন্যান্সিতে তুমি ধরো হচ্ছে বিভিন্ন টেরাটোজেনিক ড্রাগ। তো এরপরে হচ্ছে তুমি সারফেস এরিয়া বাড়লে ড্রাগের অ্যাবজর্পশন বাড়বে, তারপর হচ্ছে ওয়েট এর ক্ষেত্রে ব্যাপার আছে, এগুলো এত দেখতে হবে না, এই সেক্স মনে রাখলে হবে মোটামুটি। নিউট্রিশন, অ্যালকোহল, স্মোকিং। এরপর আসো বিভিন্ন আপু ফিমেলে তো মেটাবলিজম হতে বেশি টাইম নিচ্ছে, তাহলে কি ফিমেলে টক্সিসিটি হওয়ার চান্স বেশি? হ্যাঁ, টক্সিসিটি হওয়ার চান্স বেশি, কিন্তু এটা না এতটাও তোমার প্রমিনেন্ট না ব্যাপারটা, হ্যাঁ একটু কম বেশি, কিন্তু খুব বেশি যে এই জন্য যে আমরা ড্রাগ হচ্ছে ফিমেল বা মেইলে দেওয়ার সময় হিসেব করে দিই, ব্যাপারটা এমন না কিন্তু।
বুঝছো? হ্যাঁ এটা আপু, জাস্ট বুঝতে পারছি। কিছু তো থিওরিটিক্যাল আর ক্লিনিক্যাল মিলে না, বুঝছো? কিন্তু এটা জাস্ট পড়ার জন্য যে আমরা জেনে রাখলাম যে হ্যাঁ এটা আসলে হয়, ফিমেইলে হচ্ছে টক্সিসিটির চান্সটা বেশি থাকে। ওকে, প্যাথোলজিক্যাল কন্ডিশন দেখো, প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে আমি একটা লিখেছি দেখো, মেনিনজাইটিস। হ্যাঁ, মেনিনজাইটিস দেখো কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলো থাকে, যেগুলো হচ্ছে তোমার মেনিনজেসে তোমার ইনফ্লাম করতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ গুলা দিলে তোমার মেনিনজাইটিস হওয়ার একটা চান্স থাকে। যেরকম আমি যদি বলি বেনজাইল পেনিসিলিনের নাম বলতে পারি এখানে, সেফালোস্পোরিনের কথা হতে পারে। এটা তোমার হচ্ছে মেনিনজেসকে পেনিট্রেট করতে পারে এবং এটা ইনফ্লামেশন করতে পারে মেনিনজেসে। তারপরে তোমার জিআইটি ডিজিজের মধ্যে কি যে সবসময় কয়েকটা নাম মনে রাখবা, যে সিলিয়াক ডিজিজ, টপিক্যাল স্ক্রু, এই দুইটা মনে রাখবা। এই দুইটা দেখবে অ্যানিমিয়ার ক্ষেত্রে যাও পাবা। ম্যাল অ্যাবজর্পশন, সিলিয়াক ডিজিজ আর টপিক্যাল স্ক্রু। এরপরে তোমার হচ্ছে সিএলডি, সিকেডি, ক্রনিক লিভার ডিজিজ এন্ড ক্রনিক কিডনি ডিজিজ। এটা বুঝতেই পারছো এনজাইমের সমস্যা, মেটাবলিজম হবে না লিভারে, আর কিডনি ডিজিজ থাকলে হচ্ছে এক্সক্রিশন হবে না। এরপরে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, ইমিউনোলজিক্যালের মধ্যে একটা শব্দ যদি উচ্চারণ করো সেটা হতে হবে হাইপার সেন্সিটিভিটি। কি বলবা? হাইপার সেন্সিটিভিটি। ওকে, এরপরে তুমি হাইপার সেন্সিটিভিটির আবার টাইপ 1, 2, 3, 4 আছে। এটা আসলে ফার্মাতে এত বেশি পড়তে হয় না, মাইক্রোতে ইমিউনোলজিতে পড়বা তোমরা। আর জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর তো মানে কি বলবো, এটা একটা খুবই সমস্যার বিষয়। অনেকের বিভিন্ন এনজাইমে ডেফিসিয়েন্সি থাকে, বুঝছো? তো সেই ক্ষেত্রে হয় কি, তারা হচ্ছে ওই ড্রাগ গুলা টক্সিসিটি বেশি হয়, অথবা কেউ কেউ থাকে ওই ড্রাগের সেন্সিটিভিটি দেখায় না, এরকম। তো তুমি যদি হচ্ছে একটা ড্রাগের নাম বলো, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ ড্রাগ বলতেছি, এনজাইমের নাম বলো, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি যদি থাকে, আমাদের বডিতে যেগুলা স্যালিসাইলেট জাতীয় তোমার ড্রাগ যাবে, সেই স্যালিসাইলেট গুলাকে তোমার এটা কি করে, মেটাবলিজমকে তোমার লোয়ার করে। গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি থাকলে কি হবে, স্যালিসাইলেটের মেটাবলিজম লোয়ার হয়ে যাবে। তাহলে মেটাবলিজম যদি কম হয়, স্যালিসাইলেটের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, স্যালিসাইলিজম বলে একটা ডিজিজ হবে। এটা তো গেল একটু মানে তোমার লেস কমন। তোমরা এর ক্ষেত্রে ম্যালেরিয়া ড্রাগের ক্ষেত্রে মনে রাখতে পারো, ক্লোরোকুইন বা কুইনোলোন ডেরিভেটিভ যে ড্রাগগুলোর ক্ষেত্রে, এটাতে কি হয় জানো, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি যদি থাকে, তো তাদেরকে তুমি যদি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দাও সেক্ষেত্রে হেমোলাইসিস হতে পারে। এটা মনে রাখবা, একটাও যদি মনে রাখো এখান থেকে এটা মনে রাখবা। এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকতে পারে, সাইকোলজিক্যাল, দেখা যায় কি যে যারা অ্যাংজাইটিতে থাকে তাদেরকে একটু বেশি ডোজের প্রয়োজন হয়। এবার ড্রাগের উপর কি, এগুলো তোমরা সব পড়ে আসছো কাইনেটিকের মধ্যে, রুট, ডোজ, ডিউরেশন, কম্বিনেশন, কিউমুলেশন। কম্বিনেশন তো বুঝছো, কম্বিনেশন দিলে কিন্তু আমরা যে টিবির ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করি না, 4-FTC, তো টিবির ক্ষেত্রে এরকম কম্বিনেশন ইউজ করি। তারপরে কোট্রিমক্সাজল, হ্যাঁ এরকম। তারপরে দেখো কিউমুলেশন, কিউমুলেশন ব্যাপারটা কি, তোমার ড্রাগটার যদি বডিতে বেশিক্ষণ থাকার প্রবণতা থাকে, বুঝছো, তখন এই ড্রাগটা হচ্ছে বডিতে অ্যাকুমুলেট হবে, অ্যাকুমুলেট হয়ে টক্সিসিটি ডেভেলপ করবে বেশি। তাহলে যদি বডিতে হচ্ছে অ্যাকুমুলেট হওয়ার রেটটা এলিমিনেশনের রেটের থেকে বেশি হয় কোনো ড্রাগের, সেক্ষেত্রে কি হবে, সেই ড্রাগটা কিন্তু বডিতে থেকে যাওয়ার চান্স বেশি। যেরকম ক্লোরোকুইনের ক্ষেত্রে, ক্লোরোকুইন হচ্ছে বডিতে রিটেইন হয়ে থাকতে পছন্দ করে। তাহলে তুমি যদি একটা লং টাইম ধরে ক্লোরোকুইন দিতে থাকো, অনেক সময় দেখা যায় কি রেটিনাল ড্যামেজ হয়, ওরা রেটিনাল টিস্যুতে গিয়ে ডিপোজিটেড হয়, তখন রেটিনা ড্যামেজ হয়ে যাবে। আবার শুধুমাত্র যে খারাপ সেটাও না, এটা মনে করো কিছু ডিজায়ার ইফেক্ট আছে, যেরকম হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের ড্রাগ যেগুলা দেয়, ওগুলার ক্ষেত্রে দেখা যায় কি যে ড্রাগ গুলা হলো একটু বেশিক্ষণ আমরা রাখতে চাই, লং টার্ম এরকম ড্রাগ ইউজ করি। ওকে, টলারেন্স এগুলা বলবো সামনে। দেখো এবার হচ্ছে আসো ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন দেখো বডির বাইরে থেকে হয়ে আসতে পারে, ড্রাগ ইন্টারাকশন বডিতে এসে হইতে পারে। তো আউটসাইড দ্য বডিতে ড্রাগ ইন্টারাকশন কোথায় হয় বলো তো, যদি তুমি ধরো একটা ডায়াজেপামকে তুমি ইনফিউশন ফ্লুইডের মধ্যে দিলা, প্রিসিপিটেটেড হবে, বুঝছো? আবার তুমি যদি হচ্ছে হেপারিনের সাথে হাইড্রোকর্টিসন দাও, হেপারিন ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, হেপারিন ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো ড্রাগ ইন্টারাকশন মানে তাহলে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে কি, যখন তোমার একটা ড্রাগ তার ইফেক্ট আরেকটা ড্রাগের ইফেক্টকে মডিফাই করে অথবা সেটাকে অফ করে, ঠিক আছে, একসাথে ইউজ করলে
তাদের যে ইন্টারাকশন হবে সেটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। তাহলে আউটসাইড দ্য বডি আমি বললাম, এক্সাম্পল মনে রাখবে, হেপারিন আর হাইড্রোকর্টিসন, দুইটাই এইচ দিয়ে, হেপারিন হাইড্রোকর্টিসন, তার সাথে হচ্ছে ডায়াজেপাম আর ইনফিউশন ফ্লুইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়াজেপাম অ্যান্ড ইনফিউশন ফ্লুইড। এরপরে দেখো অ্যাবজর্পশন লেভেলে চলে যাও। অ্যাবজর্পশন লেভেলে গেলে কি হবে, তোমার টেট্রাসাইক্লিন এবং অ্যান্টাসিড। টেট্রাসাইক্লিনের মধ্যে কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে না, জানো না এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে? তাহলে সরি টেট্রাসাইক্লিন না, অ্যান্টাসিডের মধ্যে, সরি আমি স্লিপ অফ টাং, কিছু মনে করো না। অ্যান্টাসিড আমি ওইটা বলে ফেলছি ভুল করে। অ্যান্টাসিডের মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা থাকে, কারণ ওটা তো বেস না, অ্যান্টি অ্যাসিড। এরপরে তুমি যদি টেট্রাসাইক্লিন দাও তাহলে কি হয়, তারা একটা কমপ্লেক্স ফর্মেশন করে সুন্দর মতো, কমপ্লেক্সটা ফর্মেশন হয়ে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনটা কমে যায়। এই জন্য যারা টেট্রাসাইক্লিন নিচ্ছে তাদেরকে তুমি অ্যান্টাসিড না দিয়ে কি দেবে, ওমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, এই ধরনের, মানে প্রোটন পাম্প ইনহিবিটর দিবে, ঠিক আছে? আবার এটা একটা ভালো উদাহরণ আছে, ভিটামিন সি যদি তুমি আয়রনের সাথে দাও তাহলে কিন্তু অ্যাবজর্পশন হবে। আয়রনের হচ্ছে চিলেশন করে, ফেরাস থেকে ফেরিকে বানায়, ওকে হচ্ছে তোমার অ্যাবজর্পশনে হেল্প করে। এরপর তুমি দেখো ডিস্ট্রিবিউশন লেভেলে হতে পারে, তারপর হচ্ছে বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন, রিসেপ্টর লেভেল। তাহলে এগুলো হচ্ছে সাইট। এখন দেখো ড্রাগ ইন্টারাকশনের টাইপ কি কি, এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটাকে আমরা আবার সিনার্জিস্টিক বলি, নেগেটিভটাকে আবার অ্যান্টাগনিস্টিক বলি। আর এখানে খেয়াল করো, পজিটিভটাকে আমি আবার দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা সুপার অ্যাডিশন। এখন এটা একটু ডিটেইলে যাব। তোমাদের কি ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে, বেশিক্ষণ হয়ে যাচ্ছে? 1.5 ঘন্টা ক্লাস করো তো তোমরা মনে হয় মিনিমাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করতে চাচ্ছি আমি, এই জন্য হচ্ছে তোমার একটু টাইম লাগবে, খুব বেশিক্ষণ না, হয়ে যাবে, আর লাস্টের দিকে চলে এসেছি। তো এখন দেখো পজিটিভে কি পেলাম, সিনার্জিস্টিক। তো এখানে হচ্ছে এটা অনেকটা অ্যাগনিস্টের মতন কাজ করে, মানে ও গিয়ে যে তুমি যত তোমার ডিজায়ার যে ইফেক্টটা, সেই ইফেক্টটা ও কিন্তু তোমাকে দিবে। এখন তুমি আসো নেগেটিভের মধ্যে। নেগেটিভে কে কি বলছি আমি, অ্যান্টাগনিস্টিক। তার আবার বিভিন্ন টাইপ আছে। এই ছবিটা খেয়াল করো, খুবই মানে এটার সাথে অমিল মনে হচ্ছে না যে কোন টপিকের সাথে কি ছবি, কিন্তু দেখো আমি দেখাই। দেখো প্রথম ছবিটাতে খেয়াল করছো, একজন মানুষ যে হচ্ছে টিউবওয়েলে চাপ দিচ্ছে এবং একদম অনেক পানি বের হচ্ছে, ম্যাক্সিমাম পানি বের হচ্ছে, এবং সেটা সবাই মিলে দেখো সুন্দর করে নিচ্ছে, তাইলে বোঝা যাচ্ছে যে পানির কোয়ান্টিটিটা অনেক বেশি। সে কি, টিউবওয়েলকে তুমি যদি রিসেপ্টর ধরো আর সে যদি ড্রাগ হয় এই মানুষটা, তাহলে সে কি বলতো, সে হচ্ছে একটা অ্যাগনিস্ট, এবং সে একটা ফুল অ্যাগনিস্ট, বুঝছো? ফুল অ্যাগনিস্ট একদম, মানে ইফেক্টটা খুব সুন্দর, পানি পড়াটা ধরে ড্রাগের রেসপন্স, আর রিসেপ্টর হচ্ছে তোমার টিউবওয়েল, আর সে হচ্ছে ড্রাগ অ্যাগনিস্ট। এখন তুমি চলে আসো, তাহলে এটা ফুল অ্যাগনিস্ট পাইলা। আর এখানটাতে খেয়াল করো, এখানে একটা বাচ্চা, হ্যাঁ বাচ্চা না, একটু ছোট, সে কিন্তু রিসেপ্টরে চাপ দিচ্ছে, মানে সেও সেম ফাংশন করছে, কিন্তু দেখো পানিটা খেয়াল করো, খুব কম পরিমাণে পানি বের হচ্ছে, তাই না? এখানে কি পানির অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ কি তোমরা? আমি বুঝতেছি না, তোমাদের কি দেখা যাচ্ছে? জি আপু, বোঝা যাচ্ছে। জি আপু। তাইলে কি সে হবে কি বলতো, পার্শিয়াল। হ্যাঁ, এখন এই ছবিটাতে খেয়াল করো, বন্যা হয়ে টিউবওয়েলটা চারদিকে মনে করো যে পানি, হ্যাঁ, তাহলে দেখো এখানে কেউ যাইতেও পারবে না, পানি নিতেও পারবে না, বুঝছো? এখানে ডিফিকাল্ট না যাওয়াটা। তো তাইলে ধরো এই বন্যার পানিগুলাকে তুমি ধরো অ্যাগনিস্ট, এই অ্যান্টাগনিস্ট গিয়ে সুন্দর মতন চারপাশ থেকে একদম ঘিরে ধরে আছে। তাহলে এখানে তোমার পার্শিয়াল অ্যাগনিস্টও যেতে পারছে না, ফুল অ্যাগনিস্টও যেতে পারছে না, এবং ইনভার্স অ্যাগনিস্টও যেতে পারছে না। এখন ইনভার্স অ্যাগনিস্ট আমি এই ছেলেটাকে কেন বলতেছি, তোমরা এর আগের দিন জিজ্ঞেস করছিলে একজন যে রিভার্সিবল অ্যান্টাগনিস্ট আর ইনভার্স অ্যাগনিস্টের পার্থক্য কি। দেখো ও কি করছে, এরা সবাই কি সুন্দর, এই যে দেখো টিউবওয়েলের যেটাকে কি বলবো, হ্যান্ডেলটা ধরে আসে না, হ্যান্ডেলটা পানি বের করার চেষ্টা করছে, আর সে কোথায় ধরে আছে খেয়াল করো, টিউবওয়েলের মাথাটা ধরে আছে, বুঝছো? ধরো টিউবওয়েলের এটা উঁচু করলে তো পানি বের হবে, হ্যান্ডেলটা উঁচু করলে না পানি বের হবে, সে কি করছে, মাথাটা উঁচু করে ধরে আছে, মানে কি অ্যাগনিস্টের উল্টা কাজ করতেছে না? জি আপু। কিন্তু অ্যাগনিস্টের উল্টা কাজ করতেছে, তাহলে সে হবে আমাদের
ইনভার্স অ্যাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট কি করতেছে? না সে উল্টা কাজ করতে দিচ্ছে, না সে ব্লক করে রাখছে। কাজ করতে দিবে না। হ্যাঁ সে একদম মানে ব্লক করে রাখতেছে। এখানে হ্যান্ডেল ফাঁকা সবকিছু সে ঠিক করে রাখছে, কিন্তু চারপাশ দিয়ে যায় সে ব্লক করে রাখছে জিনিসটাকে, ঠিক যেমনটা আমাদের অ্যান্টাগনিস্ট রাখে রিসেপ্টরকে ব্লক করে। ক্লিয়ার ব্যাপারটা? জি আপু। জি আপু। মাথা একটু নড়ে চড়ে উঠছে না এতক্ষণ পরে? লেখা দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। জি আপু। আচ্ছা ঠিক আছে, দেখো এখন দেখো ড্রাগ ইন্টারঅ্যাকশন। এখন আবার মেটাবলিজমের ক্ষেত্রে যদি আমি বলি, ও ড্রাগ ইন্টারঅ্যাকশন আমার এখান থেকে দেখো মেটাবলিজমের ক্ষেত্রেও আমি হচ্ছে দুই টাইপের ইফেক্ট পাবো, নেগেটিভ এবং পজিটিভ। নেগেটিভ পজিটিভ তো কিভাবে দেখো, একটা হচ্ছে কি ইনডিউসার থাকবে আর একটা ইনহিবিটর থাকবে। কিছু এনজাইম থাকবে যারা হলো ইনডিউস করবে মেটাবলিজমকে, আবার কেউ থাকবে যারা ইনহিবিট করবে। তাহলে যদি মেটাবলিজম ইনহিবিটেড হয় তাহলে সেই ড্রাগের লেভেলটা বেড়ে যাবে না আমার বডিতে, তাহলে সেই ড্রাগটা আমার কম ডোজে লাগবে, ঠিক আছে। আবার ইনডিউসার যদি থাকে, ইনহিবিটর যদি থাকে, মেটাবলিজম কমে যাবে, মেটাবলিজম কমে যাবে, তাহলে হচ্ছে তোমার ড্রাগের লেভেল বেড়ে যাবে, ঠিক আছে। আর এনজাইম ইনডিউসার যদি থাকে তাহলে কি হবে, এনজাইমকে ইনডিউস করে দিল যে তুমি ওই ড্রাগটাকে যায় মেটাবলিজম করে ফেলো, ওকে আর রাখতে পারতেছি না, তাহলে মেটাবলিজম করা সারা ড্রাগের লেভেল গেল কমে। তাহলে এটা একটা ইন্টারাকশন। এটা কোন লেভেলের ইন্টারাকশন? ড্রাগ মেটাবলিজমের লেভেলের ইন্টারাকশন। পজিটিভ ইন্টারাকশন মানে হচ্ছে তোমার কি ইনডিউসিং, আর একটা হচ্ছে নেগেটিভ ইনহিবিটর। আচ্ছা, ড্রাগের দিক থেকে ভাবলে কিন্তু ইনহিবিটরটা আমাদের উপকার করে। এরপর দেখো এই যে এখানে দেখো, এই যে সার্ট্রালিন বলে একটা ড্রাগ আছে, কার্বামেজেপাইন হচ্ছে তার ইনডিউসার। যখন সার্টালিন আসে তখন কার্বামেজেপাইন কি করে, এনজাইমকে ইনডিউস করে দিলে সার্টালিনটা একদম, মনে করো যে এনজাইম হচ্ছে ইনডিউসড হয়ে আছে কার্বামেজেপাইন দিয়ে, সার্টালিন আসার সাথে সাথে তাকে কিক করে একদম ফেলে দিছে, তাইলে হচ্ছে গেল সার্টালিনের মেটাবলিজম হয়ে গেল, সার্টালিন আর বডিতে থাকতে পারবে না। এরকম আরো অনেক ড্রাগের নাম তোমরা জানবে। সিনার্জিস্টিক, দেখো সিনার্জিস্টিক কি বলেছিলাম, অ্যাডিশন মানে একসাথে ভালো ইফেক্ট করবে। তো সিনার্জিস্টিক দেখো ওই যে ডাইহাইড্রোটেরোয়েট ডাইফসফেট আর প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, পাবা যেটাকে বলি পিএবি, এই দুইটা তোমার দেখো সালফোনামাইড যখন হচ্ছে এই দুইটা মিলে কি তৈরি হয়, ডাইহাইড্রোটেরোইক অ্যাসিড। কিন্তু তুমি যদি সালফোনামাইড দাও তাহলে এটা ব্লক হয়। আবার ধরলাম এটা হয়ে গেল, ডাইহাইড্রোফোলিক অ্যাসিড দিলা, তখন কি করে ডাইহাইড্রোফোলিক অ্যাসিডটাকে আবার ইনহিবিট করে কোনটা, মানে ডাইহাইড্রোফোলিক থেকে টেট্রাহাইড্রোফলেট হবে, সেটাকে ইনহিবিট করে কি টাইমিথোপ্রিম। তাহলে আমি যদি সালফোনামাইড আর টাইমিথোপ্রিম একসাথে দিই তাহলে আমার অ্যাকশনটা বেড়ে যাচ্ছে না আলটিমেটলি? জি আপু। জি আপু। জি আপু। এটা কিন্তু দেয়। অ্যাবজর্পশন লেভেলে দেখো এই যে ক্যালসিয়াম তারপর আয়রন এগুলার হচ্ছে অ্যাবজর্পশনে বিভিন্ন ইন্টারফেয়ার করে, আয়রনের হচ্ছে ভিটামিন সি ইন্টারফেয়ার করে। এক্সাম্পলটা আরেকবার রিপিট করলে ভালো হয়। জি আপু। হ্যাঁ আপু। আচ্ছা দেখো এটা আরেকবার বললে ভালো হয়। সালফোনামাইড আর টাইমিথোপ্রিম, দেখো এটা কি হয়, এটা আসলে একটা অ্যান্টিফলেট ড্রাগ। হ্যাঁ, অ্যান্টিফলেট ড্রাগ মানে কি, আমি হচ্ছে ব্যাকটেরিয়ার যে তোমরা কি জানো ফলিক অ্যাসিড বা ফলেট, তার ফলিক অ্যাসিড হচ্ছে তোমার যে টেট্রাহাইড্রোফলেট যেটা, বা টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড যদি বলো, সেটা কি তোমার হলো ভিটামিন বি9 এর অ্যাক্টিভ ফর্ম, রাইট? ভিটামিন বি9 এর অ্যাক্টিভ ফর্ম। এখন টেট্রাহাইড্রোফলেটের একটা কাজ আছে, সেটা কি বলতো, ডিএনএ সিনথেসিসে সে কাজ করে না মলিকিউলার লেভেলে? তাহলে অর্গানিজমের ডিএনএ সিনথেসিস যদি অফ করতে চাও, তোমাকে এই ফলিক মানে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড তৈরির পাথওয়েকে অফ করতে হবে, রাইট? অফ করতে হবে না, তাহলে ব্যাকটেরিয়া ডিএনএ সিনথেসিস হতে পারবে না। ডিএনএ সিনথেসিস হতে না পারলে তার তো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হতে পারছে না। সরি, তুমি কোনো অর্গানিজমের ক্ষেত্রে তোমার ধরো শুধু ব্যাকটেরিয়া বলতেছি না, তো তোমার মনে করো যে ডিএনএ সিনথেসিস হতে পারবে না, ডিএনএ সিনথেসিস হতে যদি না পারে তখন কি হবে, তখন সে কিন্তু গ্রো করতে পারবে না, ফাংশনও করতে পারবে না। এই জন্য আমি যদি শুধুমাত্র সালফোনামাইড দিই, সেটা কি করছে, ডাইহাইড্রোটেরোইক অ্যাসিড হওয়া পর্যন্ত আটকাচ্ছে। কিন্তু সাথে আবার আমি ট্রাইমিথোপ্রিম দিলে সেটা হচ্ছে ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হওয়াকে আটকাচ্ছে। তাহলে দেখো এই দুইটা মিলে আলটিমেটলি কি করছে,
আমার ইফেক্ট একটা জায়গায় ফেল হইলেও আরেকটা জায়গায় এসে সে আটকায় দিচ্ছে, কিন্তু আলটিমেটলি টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড কে হতে দিবে না। তাহলে তাদের দুইজনকে একসাথে করে দিলে তারা দুই ওয়ে দিয়ে আসা কাজ করবে না, এটা আমার জন্য ভালো হচ্ছে না? জি আপু। সিনার্জিস্টিক ইফেক্টটা হ্যাঁ হেল্প বুঝতে পারছি। আর এগুলা যে অ্যান্টাসিড এগুলোর কথা তোমাদেরকে বলছি, এগুলো যে ডায়াজেপাম সেমেটিডিন দিলে কি হবে, সিএনএস ইফেক্ট তোমার হচ্ছে আসবে। প্রিসিপিটেন্ট ড্রাগ কি বলতো, যে ড্রাগটা হচ্ছে ইন্টারঅ্যাকশনে যে ড্রাগটা হচ্ছে এফেক্টেড হয় সে হচ্ছে এফেক্টেড হয়। আর অবজেক্ট ড্রাগ মানে হচ্ছে যে ড্রাগ আসলে এই এনজাইম ইনহিবিশনের কাজটা করে। ঠিক আছে, এটা এত ডিটেইলে তোমাদের বইয়ে কিছু ছক করে এরকম করে নাম দেওয়া আছে, তোমরা কয়েকটা মনে রাখবা একটু সিম্পলি, আর এত বেশি কিছু মনে রাখা দরকার নেই। এই যে ক্লোরামফেনিকলের সাথে টলবিউটামাইড দিলে হাইপোগ্লাইসেমিয়া হবে, আবার কেউ যদি অ্যালকোহলের সাথে মেট্রোনিডাজল দেয় তাহলে হচ্ছে ডাইসালফাইরাম লাইক অ্যাকশন হবে। ঠিক আছে, এরপর দেখো অ্যালোপিউরিনলের সাথে তোমার হচ্ছে যদি অ্যালোপিউরিনল যেটা এটার হচ্ছে তোমার অ্যাজাথায়োপ্রিন দিলে অ্যালোপিউরিনলের কাজটা প্রিসিপিটেট হয়। তো সেক্ষেত্রে এনজাইম কোনটা এখানে আমাদের ইনহিবিটেড হয়, জ্যানথিন অক্সিডেজ। তোমাদের এটা মনে রাখতে হবে না, তোমরা মনে রাখবে যে লেভোডোপা দিলে হচ্ছে কার্বিডোপা ইনহিবিটেড হয়, অ্যাজাথায়োপ্রিন দিলে হচ্ছে অ্যালোপিউরিনলটা প্রিসিপিটেট হয়। ঠিক আছে, লেভোডোপা কার্বিডোপাটা মনে রাখো। এরপর আসো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন তোমরা জানো, এটার ডেফিনিশনটা জাস্ট পড়বা, দেখো হার্মফুল অর সিরিয়াসলি আনপ্লেজেন্ট ইফেক্ট অকারিং অ্যাট ডোজেস। এই কথাটা দেখো কোন ডোজে সে হচ্ছে, ইন ডোজেস ইন্টেন্ডেড ফর থেরাপিউটিক ইফেক্ট, মানে ডোজটা হচ্ছে তোমার থেরাপিউটিক ইফেক্টের জন্য তুমি দিচ্ছিলা, কিন্তু সেই ডোজে গিয়ে তোমার অ্যাডভার্স রিঅ্যাকশন হয়ে গেল। আর যদি তুমি হচ্ছে ডোজটা বেশি হয়ে যায়, তো তাহলে কি তখন সেটাকে আমরা টক্সিক ইফেক্ট বলতাম না? তখন তো আর সেটাকে অ্যাডভার্স রিঅ্যাকশন বলবো না কিন্তু। তাহলে হচ্ছে দেখো এই কথাটা মনে রাখবে যে ইন্টেন্ডেড ফর থেরাপিউটিক ইফেক্ট অ্যান্ড হুইচ কল, আচ্ছা এখানে একটু গ্যাপ দরকার ছিল, হুইচ কল ফর রিডাকশন অফ ডোজ অর উইথড্রল অফ দ্য ড্রাগ অ্যান্ড ফোরকাস্ট হ্যাজার্ড ফ্রম ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন, মানে এমন রিয়াকশন যেটা হচ্ছে তোমার একদম র্যাপিড কারেকশন করতে হবে অথবা ড্রাগ উইথড্র করতে হবে, এবং পরবর্তীতে তোমার ফিউচারে এটার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা হ্যাজার্ড তোমাকে ফোরকাস্ট করে রাখতে হবে। তোমরা হচ্ছে দেখবে যে কোনো ড্রাগের যেটা বললাম ম্যানুয়াল গুলাতে দেখবা অ্যাডভার্স রিয়াকশন গুলা তারা কিন্তু ফোরকাস্ট করে রাখে, কারণ ওগুলা হয়তো হয়েছে কারোর ক্ষেত্রে। এই ডেফিনেশনটা হচ্ছে বেনেট এন্ড ব্রাউনে আছে 11th এডিশনে, এটাই বলি আমরা সচরাচর। আপু তাহলে অ্যাডভান্স হ্যাঁ বলো। অ্যাডভান্স ইফেক্ট কি থেরাপিউটিক ডোজের ভিতরে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি মানে ভালো ভেবে দিবা যে হ্যাঁ এইটুকু ডোজে কোনো সমস্যা হবে না, কিন্তু সেই ক্ষেত্রে যদি সমস্যা হয় সেটা হচ্ছে অ্যাডভার্স রিয়াকশন। বুঝছো? এখন এটা টাইপ আছে, দেখো টাইপের মধ্যে দেখো এগুলা তোমরা ABCDE দিয়ে মনে রাখবে। ABCDE তে কি কি হবে দেখো, এ তে হচ্ছে অগমেন্টেড, বি তে বিজেআর, সি তে হচ্ছে ক্রনিক, ডি তে ডিলেইড, আর ই তে হচ্ছে উইথড্রল রিয়াকশন, কিন্তু উইথড্রল মানে হচ্ছে এন্ডিং অফ ডোজ, তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এটা ই ধরে নিবা। তো এটা কেন অগমেন্টেড, এটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, আর নিচেই দেখো বিজেআর এ আমি লিখেছি কি ডোজ ইনডিপেন্ডেন্ট, এটা মনে রাখবা। অগমেন্টেডটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, কিরকম তুমি একটু বেশি ডোজে দিয়ে ফেললা থেকে বাইরে চলে গেলে তাহলে কি হবে, তোমার কিছু সাইড ইফেক্ট হবে, তারপরে তোমার কিছু টক্সিক সাইড ইফেক্ট হলো, তুমি যে বেশি ডোজ টক্সিক ডোজে চলে গেলা। বুঝছো? তাহলে এইগুলা হচ্ছে তোমার ডোজের সাথে রিলেটেড না, যে আমি ডোজ বেশি দিয়ে ফেলছি কিনা, সেটা হচ্ছে তোমার কি বলছি অগমেন্টেড, মানে আমি শুরু করে দিলাম। অগমেন্টেশন কি শুরু করা না, তাহলে আমি শুরু করে দিলাম। আর বি তে হচ্ছে বিজেআর, এটা কি ডোজ ইন্ডিপেন্ডেন্ট। এটা একদম দেখো কি কারণে হবে এটা তুমি বলতে পারবে না, তার মানে পেশেন্টকে যে দিচ্ছ তার কি হাইপার সেন্সিটিভিটি আগে থেকে কোনোদিন ছিল কিনা এটা আগে, বা সে আদৌ এটা কোনোদিন খেয়েছে কিনা তুমি তো জানো। তো সেই ক্ষেত্রে তার দেখো ইমিউনোলজিক্যাল প্রসেসে হবে যেটা, সেটা হচ্ছে বিজেআর। তারপরে দেখো ইডিওসিনক্রেসি, দেখা যাচ্ছে কি ওই ড্রাগে অনেক মানুষের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, শুধুমাত্র কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ করে, হ্যাঁ এটা হচ্ছে ইনহেরিটেড অ্যাবনর্মালিটি, মানুষের ক্ষেত্রে এটা স্পেসিফিক, এটা হচ্ছে ইডিওসিনক্রেসি। তাহলে ইডিওসিনক্রেসি এবং ইমিউনোলজিক্যাল এটা হচ্ছে বিজেআর এর মধ্যে পড়ছে, যেটা ডোজ ইন্ডিপেন্ডেন্ট, আমাদের হাতে নাই এটা। সিতে দেখো ক্রনিক, ক্রনিকের তুমি তো বুঝতেই পারছো একদম লং টার্ম এক্সপোজার যদি হয়, যেরকম তোমার হচ্ছে আইসোনায়াজাইড যদি লং টার্ম তুমি দিতে থাকো তাহলে নিউরোপ্যাথি হয়। তারপর অ্যানালজেসিক দিলে তোমরা জানো যে হচ্ছে প্যারাসিটামল বা এগুলো হচ্ছে
কিডনির জন্য খুবই ক্ষতিকর, তাহলে নিউরোপ্যাথি হবে, নেফ্রোপ্যাথি হবে। এরপর দেখো লেভোডোপাটা হচ্ছে ডিসকাইনেসিয়া করে। আবার দেখো ডিলেইড আপু ইফেক্টে কি লেবোডোপা কিসের ওষুধ? আপু ডিসকাইনেসিয়া বলতে কি বোঝায়? না, লেভোডোপা কার্বিডোপা কম্বিনেশন দিই আমরা। লেভোডোপা হচ্ছে তোমার, দাঁড়াও এটা ভুলে গেছি কিনা, পার্কিনসনিয়ান ডিজিজ। পার্কিনসন। এটা হচ্ছে অ্যান্টি পার্কিনসনিজমটা, বুঝছো? আচ্ছা, লেভোডোপা থেকে আমরা হচ্ছে, এটা একটা প্রোডাক্ট, তো এটা থেকে আসলে ডোপামিন হয়। আমার ডোপামিন মাথায় ঘুরতেছে। ডোপামিন হচ্ছে পার্কিনসনিজমের, তো লেভোডোপা তো এটা প্রোডাক্ট, বুঝছো? লেভোডোপা থেকে হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ দিয়ে ডোপামিন হয়, ঠিক আছে? আচ্ছা, লেভোডোপা তাইলে কি ডোপামিনের প্রোডাক্ট? সহজ জিনিসই হঠাৎ করে মাথায় আসে না। আচ্ছা দেখো, আপু লেভোডোপা কি ডোপামিনের প্রোডাক্ট নাকি প্রিকারসর? প্রিকারসর প্রোডাক্ট, এটা তো প্রোডাক্ট তোমার হচ্ছে বলা যায়, কারণ ওইটা তো পরবর্তীতে হচ্ছে ডিকার্বক্সিলেজ দিয়ে হচ্ছে তোমার ডোপামিন হচ্ছে। প্রিকারসর তুমি এটা বলতেই পারো, প্রিকারসর তো, কারণ ও তো ওইটা থেকেই আসতেছে আলটিমেটলি, বুঝছো? ডোপামিন তো লেভোডোপা থেকেই আসছে। কিন্তু প্রিকারসর আর প্রোডাক্ট তো আমরা হচ্ছে খুব বেশি এটার ডিফারেন্স আছে কিনা, কারণ প্রোডাক্টটা আমরা ক্লিনিক্যালি ইউজ করি নামটা বিশেষ করে। আচ্ছা, আমি এটা ডিটেইল আর একটু জেনে না হয় বলবো তোমাদের, ঠিক আছে? আপু ডোপামিনটা জেনেরিক নেম না? হ্যাঁ, জেনেরিক নেম। এটার তোমার হচ্ছে ট্রেড নেম তো বলতে পারবো না। ট্রেড নেম হচ্ছে তোমার দোকানে গেলে জানা যাবে। আচ্ছা দেখো, তারপরে যেটা সেটা হচ্ছে কি ডিলেইড ইফেক্ট, যেটা টাইপ ডি। টাইপ ডি এর ক্ষেত্রে দেখো, এটা ডিলেইড ইফেক্ট বলতে হবে কার্সিনোজেনেসিস, যে তুমি হচ্ছে অনেক দিন থেকে কেউ কোনো এক্সপোজারে ছিল, পরবর্তীতে তার এটা দেখা গেছে। ধরো এক্স রে রুমে যারা কাজ করে না, তারপর রেডিওলজি বিভিন্ন ডিপার্টমেন্টে যেগুলো হচ্ছে কার্সিনোজেনিক, তাদের দেখা যায় কি যে রিটায়ার করে ফেলছে, তারপর এক সময় আসছে হিস্ট্রি নিলে দেখা যায় কি যে সে হচ্ছে এই কাজের সাথে ইনভলভ ছিল। এটা কিন্তু অকুপেশনাল একটা কার্সিনোজেনেসিস হয়। এরপর দেখো টাইপ ই, যেটা উইথড্রয়াল রিয়াকশন। উইথড্রয়াল রিয়াকশন তো তোমরা জানো যে হঠাৎ করে উইথড্র করে ফেললে কিন্তু একটা অ্যাব্রাপ্ট তোমার সাডেন মানে উইথড্রয়াল করলে তোমার বিভিন্ন ডিজিজ হয়, যেরকম হচ্ছে তোমার কেন হয় এটা, হয়ে যায় না, আমাদের রিসেপ্টর গুলো তো তোমার হচ্ছে তারা ওই যে আপ রেগুলেশন ডাউন রেগুলেশন করছো না তোমরা, তো আপ রেগুলেশন হয়ে যায়, তারা তখন হচ্ছে হঠাৎ করে নিয়ে নিলে তারা ওই কাজটা আরো বেশি বেশি করা শুরু করে আলটিমেটলি। তো দেখো কুশিং সিনড্রোমের কথা তোমরা জানবে, উইথড্রয়াল সিনড্রোম। কুশিং সিনড্রোম কার উইথড্রয়াল সিনড্রোম বলো তো? কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর কয়েকটা টার্ম, জাস্ট 3টা টার্ম পড়াবো তোমাদের। ইডিওসিনক্রাসি বলে ফেলছে অলরেডি। ডিপেন্ডেন্সি দেখো, ড্রাগ ডিপেন্ডেন্স কি বলে এটা? ড্রাগ ডিপেন্ডেন্স হচ্ছে দেখো তোমার একটা সে হচ্ছে রিপিটেড সেই ড্রাগটা ইউজ করতে থাকবে, পিরিয়ডিক্যালি, মানে সে ইউজ করতে থাকবে, মানে কন্টিনিউয়াস একদম। অ্যাডমিনিস্ট্রেশনের ফলে কি হবে, সে নিজের তো হার্ম মানে করবেই, সাথে সে যদি সোসাইটির জন্য হার্মফুল হয়ে যায়, তখন সেটাকে আমরা ডিপেন্ডেন্স বলবো। তো এই ক্ষেত্রে দেখা যায় কি অ্যাডিকশন এবং হ্যাবিচুয়েশন শুনতে পাচ্ছ আমার কথা? জি আপু। অ্যাডিকশন এবং হ্যাবিচুয়েশন, এই 2টা টার্ম চলে আসে এখানে। তাহলে অ্যাডিকশনও থাকবে, সাথে হ্যাবিচুয়েশন থাকবে। হ্যাবিচুয়েশন মানে কি, সে হচ্ছে, আচ্ছা বলো দেখি হ্যাবিচুয়েশন মানে, তোমরা নিশ্চয়ই ফরেন্সিকে পড়ে আসছো, আজকে তো অনেকে রেজাল্ট দিয়েছে তাই না? পাস করেছো তো তোমরা? আচ্ছা, ভালো রেজাল্ট করেছো, যাই হোক বলো দেখি ডিপেন্ডেন্সি, এই সরি হ্যাবিচুয়েশন আর অ্যাডিকশন বলো তো কি? হ্যাবিচুয়েশন মানে আপু ওই ড্রাগটা সে হ্যাবিট হয়ে গেছে নেওয়ার জন্য, কিন্তু এডিকশন হয়নি। অ্যাডিকশন হয়নি, হ্যাবিট মানে কি সে নিয়ে যাচ্ছে ড্রাগটা। আর নিয়ে যাচ্ছে, না নিলেও কোনো সমস্যা নেই। অ্যাডিকশনটা কি হবে? অ্যাডিকশন হলো অ্যাডিকশন না নিলে বিভিন্ন উইথড্রয়াল সিনড্রোম দেখা দিবে। হ্যাঁ, withdrawal না, মানে না না নিলে, নিতে হ্যাঁ, এরকম না নিতে পারলে তার মধ্যে বিভিন্ন এগ্রেসিভ অ্যাকশনও দেখা দিতে পারে। আর সে কিন্তু এটা হচ্ছে তোমার ডোজটা ইনক্রিজ করতে চাইবে, টেন্ডেন্সি থাকবে তার হচ্ছে ইনক্রিজ করার জন্য, বুঝছো? অ্যাডিকশনের ক্ষেত্রে এটা একটা ক্রাইটেরিয়া, যে সে ডোজটা হচ্ছে ইনক্রিজ করতে চাইবে এবং ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যালি সেটার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, বুঝছো? আর তাহলে হচ্ছে কি এই 2টা মিলে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিজায়ার থাকবে, কিন্তু তোমার ওরকম কোনো কম্পালশন থাকবে না যে আচ্ছা ঠিক আছে। স্মোকিং এর ক্ষেত্রে যেটা ডিজায়ার থাকে, স্মোকিং এর যারা হচ্ছে স্মোকিং করে তাদের কিন্তু একটা ডিজায়ার থাকে, কিন্তু তার জন্য যে ধ্বংসাত্মক হয়ে যায় সেটা না ব্যাপারটা। বাট কি ওই যে কয়দিন আগে দেখবা যে এলএসডি, তারপর হচ্ছে তোমার ইয়াবা টিয়াবা, ওগুলাতে হচ্ছে এরকম অ্যাডিকশন হয়ে যায় একদম, বুঝছো? ড্রাগ অ্যাডিক্টেড। এজন্য দেখবা স্মোক অ্যাডিক্টেড বলে কি, স্মোক কিন্তু সহজে অ্যাডিক্টেড বলে না, বলে হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড।
কারণ তারা হচ্ছে বাড়াইতেই থাকে এবং তারা ওইটার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায় ফিজিওলজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি। এরপর দেখো টলারেন্স কি? টলারেন্স তো হচ্ছে কি, একটা ড্রাগ ধরো, যেরকম আমি হচ্ছে এখন প্যারাসিটামলের উপর মানে টলারেন্স হয়ে গেছে আমার। আমি এত মাইগ্রেনের জন্য এত পরিমাণ প্যারাসিটামল আমি হচ্ছে ক্রনিক ইউজ করছি, যার কারণে এখন প্যারাসিটামল একটা খাইলে আমার আর কোনো কাজ হয় না। তাহলে কি আমার হচ্ছে রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কি হয়েছে, রেসপন্সটা ডিক্রিজ করে গিয়েছে, তাই না? সেটা হচ্ছে টলারেন্স ডেভেলপ করে গিয়েছে তাহলে আমার। এখন ইডিওসিনক্রেসি আমি তোমাদের আগে বলে রেখেছিলাম, দেখো রেয়ারলি এটা হয়, এটা একটা টাইপ বি অ্যাডভার্স ইফেক্ট। টাইপ বি অ্যাডভার্স ইফেক্টে ইডিওসিনক্রেসির সাথে আরেকটাও কথা বলেছিলাম, বলো তো কোনটা? আপু ইমিউনোলজিক্যাল হাইপার সেন্সিটিভিটি। হ্যাঁ, ইমিউনোলজিক্যাল হাইপারসেনসিটিভিটি। আচ্ছা, তাহলে দেখো occurs rarely and unpredictably amongst the population usually due to genetic abnormality। বুঝছো, জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে এটা হয়। নর্মালি যে বললাম যে কারোর কোনো কিছু হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওই জিনিসটাই তুমি খেয়ে তোমার সমস্যা হচ্ছে। এরপরে আসো টেরাটোজেনিসিটি। টেরাটোজেনিসিটি কি? টেরাটোজেনিসিটি কথা শুনলেই দেখো প্রেগন্যান্সি, বাচ্চা কাচ্চা এই সকল কথা মনে হয়। তাহলে যেই ড্রাগগুলো ফিটাসের জন্য ক্ষতিকর এবং যেই ড্রাগগুলো নিলে ফিটাল অ্যাবনর্মালিটি দেখা দিবে সেটা হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ, এবং এই প্রসেসটাকে আমি বলছি টেরাটোজেনিসিটি। ওকে, এখন নর্মালি হচ্ছে তোমার এগুলা দেখা যায় যে অর্গানোজেনেসিস যখন হয়। অর্গানোজেনেসিস কখন হয় বলো তো, কোন ট্রাইমেস্টারে হয়? থার্ড। আপু থার্ড ট্রাইমেস্টার থেকে ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, মানে 3 মান্থস। তো এখন দেখো ট্রাইমেস্টারটা তাহলে আমাদের জন্য খুবই ভালনারেবল। ঠিক আছে, এরপরে দেখো অর্গান গুলা যখন হয়ে যায় তখন কিন্তু অ্যানোমালি ডেভেলপ করার চান্সটা একটু কমে আসে। আচ্ছা, এখন আমি কয়েকটা ড্রাগের নাম বলবো যেগুলা হচ্ছে ফিটাল ড্যামেজ করে। সেটা হচ্ছে কি, দেখো এই নামগুলো তোমরা লিখে দিবো। মিথোট্রেক্সাট, একটা মনে রাখলেও মিথোট্রেক্সাট মনে রাখবা। মিথোট্রেক্সাট কিসের ড্রাগ জানো? নিউম্যাটিক ফিভারেও দেয় মিথোট্রেক্সাট। মিথোট্রেক্সাটটা দেখো এটা হচ্ছে কি করে, ক্লেফট লিপ, প্যালেট এগুলা করে। তাহলে একটা বললাম হচ্ছে মিথোট্রেক্সাট। এরপরে তুমি হচ্ছে মনে রাখবা টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক কিন্তু দিই না আমরা সচরাচর, কিন্তু এক্ষেত্রে হচ্ছে তোমার দেখবা যে সেফুরক্সিম বা এগুলা দেয়, টেট্রাসাইক্লিন জাতীয় এগুলা দেয় না, সেফালোস্পোরিন দেয়। তাহলে টেট্রাসাইক্লিন তুমি দিতে পারবে না। তারপরে ওয়ারফেরিন দিতে পারবে না, টেট্রাসাইক্লিন, ওয়ারফেরিন। ফেনাইটোইন দিতে পারবে না। ফেনাইটোইন কিসের ড্রাগ বলো? আপু অ্যান্টিএপিলেপটিক। অ্যান্টিএপিলেপটিক। ঠিক আছে, তাহলে টেট্রাসাইক্লিন, ওয়ারফেরিন, ফেনাইটোইন, মিথোট্রেক্সাট, আর দুইটা মনে রাখো, আর হচ্ছে তোমার এসিই ইনহিবিটর। বইয়ে দেখবো অনেকগুলা নাম আছে, বুঝছো, সব তো মনে রাখতে পারবো না। এসি ইনহিবিটর যেগুলো আমরা কমনলি দিই সেগুলা মনে রাখবো। এসি ইনহিবিটর দিতে পারবো না। অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে পারবো না। অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিলে কি হবে বলো? গয়টার হবে। আর অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিলে বাচ্চার আইকিউ কিন্তু কম আসবে, বুঝছো, হাইপোথাইরয়েড হয়ে যাবে না। থাইরয়েড এর কারণে কিন্তু হচ্ছে আইকিউ কম আসে। থাইরয়েড যদি কম থাকে আইকিউ ভালো হয় না। ঠিক আছে, এসি ইনহিবিটর দিলে হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হবে। তারপর ফেনাইটোইনের জন্য যে ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট, তার মেথোট্রেক্সাট এবং ফেনাইটোইন এই দুইটা হচ্ছে ক্লেফট মনে রাখবা, তাইলেই হবে। টেট্রাসাইক্লিন কেন দিই না বলো তো, বলে আসছি একটু আগে। আপু বোনের গ্রোথ রিটার্ডেশন হয়। গ্রোথ রিটার্ডেশন করে, অ্যাক্সেলারেশন অফ দ্য টিথ বোন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের, হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা? হঠাৎ করে কেউ ডিসকানেক্ট হয়ে গেল না? আচ্ছা, ঠিক আছে, হচ্ছে এই পর্যন্তই ছিল, কিন্তু আমি তোমাদের এখন ওই যে গ্রাফটা পড়াবো। তোমাদের হচ্ছে কতজন আছে ক্লাসে এখন? আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের ইয়েটা পড়াবো, ওই গ্রাফটা পড়াবো, যে গ্রাফটা নিয়ে তোমরা বুঝতে পারছি না, থেরাপিউটিক ইন্ডেক্স আর থেরাপিউটিক উইন্ডো। দেখো আপু ওই যে কোয়ান্টাল আর গ্রেডেড ওই দুইটার গ্রাফটা একটু বলে দিন। আচ্ছা, তাহলে সবটাই বলে দিচ্ছি। আপু প্লাজমা হাফ লাইফটা একটু বলবেন প্লিজ? প্লাজমা হাফ লাইফ তোমাদের হয়ে যায়নি? কাইনেটিক্স এর মধ্যে কি প্লাজমা হাফ লাইফ হয়নি? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দেবো না হয় পরে। এটা একটু দেখাই, হ্যাঁ আগে বলে দিচ্ছি আমি প্লাজমা হাফ লাইফ। কোয়ান্টাল আর গ্রেডেড দেখাচ্ছি প্রথমে। ডোজ, এক্স অ্যাক্সিসে কি দিলাম আমি?
ডোজ দিলাম। ওকে, এখন এখানে কি দিচ্ছি খেয়াল করো, রেসপন্স। এখানে কি দিচ্ছি, পপুলেশন। তোমরা কিন্তু থাইকো, ওই যে চলে যাও না, আবার রিপিট হচ্ছে জন্য, কারণ ওই ইয়াতে একটা প্যাচ লাগছিল, ওখানে মিডিয়ান দিয়ে দুইটাকে বুঝাইছিলাম খুব সম্ভবত, ওইটা একটু ঠিক করে দিব। হ্যাঁ, কনসেপ্টটা একটু প্যাচ লেগে গেছিল। তাহলে এখানে আমি পপুলেশন দিলাম, এখানে রেসপন্স দিলাম। এখন দেখো, ডোজ বাড়াচ্ছি আমি একটু একটু করে। আমি মনে করলাম এই ডোজে আমার হচ্ছে এখানটাতে পাচ্ছি আমি রেসপন্স, হ্যাঁ 10 ধরো, এখানে এখানে মনে করো 50-তে পেয়ে গেলাম, তাহলে আমি 3-এ গিয়ে ধরো 50-তে পাচ্ছি। তাহলে কি আমি যখন 50% রেসপন্স পাচ্ছি, 50% রেসপন্স, ঠিক আছে, 50% কার্যকারিতা পেয়ে যাচ্ছি আমি এই ডোজে গিয়ে, তাহলে এই ডোজটা কি আমার মিডিয়ান ইফেক্টিভ ডোজ। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি আপু। আপু। জি আপু। এইভাবে করে আমার গ্রাফ তাহলে উঠবে। হ্যাঁ, উঠে 100%-এ চলে যাবে একটা সময়, ধরো এই ডোজে গিয়ে সে 100%-এ যখন চলে যাবে তখন সে আর উঠতে থাকবে না, তখন সে এভাবে সমানে যেতে থাকবে। তখন তুমি যতই ডোজ বাড়াও সে কিন্তু আর উঠবে না, সমানে যাবে। তাহলে আলটিমেটলি আমার গ্রাফটা কেমন হলো, হাইপ্যারাবোলিক হয়ে গেল না? জি আপু। এখানে কনস্ট্যান্ট থাকতেছে কোনটা বলো তো? আমি একজন মানুষের উপরেই বিভিন্ন রেসপন্স দেখলাম, মানে সাবজেক্ট কনস্ট্যান্ট, বুঝছো? সাবজেক্ট কনস্ট্যান্ট, একজন মানুষেরই আমি ডোজ বাড়ায় বাড়ায় আস্তে আস্তে, ধরো তুমি একদিন দিলা, তার সেই 1 মিলিগ্রামে কাজ হলো না, তারপর তুমি আবার দিলা, তাতেও কাজ হলো না, আর একটু বাড়ায় দিলা, তারপরে গিয়ে তুমি দেখলা যে না 100% কাজ হচ্ছে এততে গিয়ে। তো সেইটা আসলে দেখতেছি আমরা ডোজ রেসপন্স কার্ভ দিয়ে, বুঝছো? ধরো তার 1 মিলিগ্রামে এইটুকু রেসপন্স ছিল, 2 মিলিগ্রামে এইটুকু রেসপন্স, 3-তে এসে তার এইটুকু রেসপন্স, এগুলা সে লিখে রাখছে, তুমি এটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করলে এই কার্ভ দিয়ে, বুঝছো? ক্লিয়ার হয়েছে এবার? জি আপু। জি আপু। জি আপু। জি আপু। এইটাতে দেখ, এইটাতে কি হচ্ছে, তুমি 100 জন মানুষকে নিলা, 100 জন মানুষকে নিলা, এক্সপেরিমেন্ট করবে 1 মাস ধরে তাদের উপর, তাদেরকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিচ্ছ, চাচ্ছো যে তাদের সিস্টোলিক প্রেশারটা 120 হোক। হ্যাঁ, 120 হোক। তাহলে তুমি 120 ফিক্স করে নিয়েছো। হ্যাঁ, ইফেক্ট কি হবে, 120 হলেই তুমি ধরবা যে হ্যাঁ ইফেক্ট হয়েছে, না হলে হয় না। কিন্তু এখানে কি করতেছিলাম, এতটুকু 10% ইফেক্টও ধরতেছিলাম, 20% এই 50%ও ধরতেছিলাম, সব ইফেক্টই ধরছি, শুরু থেকে এমনি করে আসছি। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে অল অর নান লগ নিতে হবে, মানে হয় আমার এই 100% মানে এই 120, বা আমি কোনো রেঞ্জে যদি নিতাম সেটা, তাহলে হয় আমার 120 হইতে হবে, নাইলে আমি তাকে কাউন্ট করব না। 100 জনের মধ্যে আমি দেখলাম এই ডোজে গিয়ে 10 জনের হচ্ছে 120 হয়েছে, তাকে আমি এখানে নিলাম। এই ডোজে গিয়ে 20 জনের হয়েছে, এই ডোজে গিয়ে 50 জনের, তাহলে আমি এবার এবার এভাবে করে তুললাম, বুঝছো? এভাবে করে তোলার ফলে কি হইলো, তাইলে আলটিমেটলি এখানে কি কনস্ট্যান্ট বলো তো, বলো? রেসপন্স। রেসপন্সটা, রেসপন্স। ঠিক আছে, এবং সেটা আমি অতটুকু আসলেই তাদেরকে গুনবো। এখন তাদেরকে আমি হচ্ছে এভাবে করে ফলো আপ করবো এবং গুনে গুনে এক্সপেরিমেন্ট করব। এখন রিসার্চার যে থাকবে সে কোনো মেডিসিনকে বাজারে ছাড়ার আগে দেখবে যে আসলে ওই মেডিসিনটা কত পার্সেন্ট কাজ করতেছে, বা কোনো ডাক্তারও তোমার হচ্ছে হয়তো বা প্রগনোসিসটা দেখার জন্য এটা কিন্তু করতে পারে, বুঝছো, ডোজ ঠিক করার জন্য। তাহলে দেখো, এখান থেকে তুমি 50% পাবা, যে 50% পপুলেশনে এটা হচ্ছে ইফেক্টিভ হয়, তার এত ডোজে 50% পপুলেশনে ইফেক্টিভ। ইফেক্টিভ মানে এই 120 রিচ করেছে। আবার এখানে দেখলা যে এত ইয়াতে হচ্ছে 100% পপুলেশনে ইফেক্টিভ, মানে 100 জন লোকের ক্ষেত্রে ইফেক্টিভ। আর এখানে হচ্ছে সে 100% ইফেক্টিভ কিন্তু একটা লোকের কাছেই, বুঝছো? আর একটা লোকের কাছে গেলে সে যে 100% ইফেক্টিভ হবে তার কোনো গ্যারান্টি নেই। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো এটা? আশা করি ক্লিয়ার। জি আপু। আচ্ছা, ক্লিয়ার না হইলে বলো, তাও সমস্যা নেই। তোমরা যদি ধৈর্য ধরে শুনতে পারো আমার কোনো সমস্যা নেই। কারোর যদি বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে তাহলে আমি ধরে নিলাম বুঝতে পেরেছো। এরপরে দেখো, থেরাপিউটিক ইন্ডেক্স আর উইন্ডোতে একটা বিরাট প্যাচ হয়ে গেছে। দেখো, এইভাবে করে আঁকছিলাম না? ঠিক আছে, আর একটু দূরে আঁকি, ধরো এই যে এরকম।
এখন এটা ধরো 50%, আর শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে না? মিনিমাম টক্সিক ডোজ, এটা কি এখানে টি লিখলাম আর এখানে হচ্ছে ই লিখলাম, তাহলে টক্সিক ডোজ শুরু হয়েছে কোনটা থেকে? এটা থেকে শুরু হয়েছে না? বুঝছো, একজন ভাইয়া বলছিল মনে হয় যে দুই কি লাগতেছে বুঝতে পারতেছে না। মিনিমাম টক্সিক ডোজটা শুরু হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে। আর মিনিমাম ইফেক্টিভ ডোজ শুরু হয়েছে এখান থেকে, বুঝছো। আর থেরাপিউটিক ইন্ডেক্স যেটা, সেটা হচ্ছে মিডিয়ানে গিয়ে এই 50% গিয়ে হিসাব করতেছি। থেরাপিউটিক ইন্ডেক্সের ছবিটাতে কোথায় দাগ ছিল? এখানটাতে দাগ ছিল না? বুঝছো, এই জায়গাটা 30% এর ক্ষেত্রে গিয়ে আমরা দেখতেছি। তোমাদেরকে ওই ছবিটাই দেখাই এবার। এখন তো হ্যাঁ, এটুকু বুঝে যাও, অন্তত ক্লাস যদি এতক্ষণ থেকে থাকো এইটুকু না বুঝে গেলে খুবই ভুল করবা। তাহলে দেখো থেরাপিউটিক ইন্ডেক্স আমি কোথায় এঁকেছি, যে এইখানে গিয়ে আমার কি হয়েছে, 50% মানুষের ক্ষেত্রে আমি ইফেক্টিভ পেয়েছি, আর এখানটাতে 50% মানুষের ক্ষেত্রে আমি টক্সিক পেয়েছি। তাইলে কি এইটুকু আমার হচ্ছে, এই দুইটা ডোজের পার্থক্যটা আমার থেরাপিউটিক ইন্ডেক্স। বুঝছো, থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে আমার এইটুকু। এখন আমার এখানে একটা উইন্ডো আঁকতে হবে। সেই উইন্ডোটা আগে আমি যে এটা দেখে ফেলছিলাম তোমাদেরকে, এটা না, দেখো এই যে এই মিনিমাম না, মিনিমাম ইফেক্টিভ ডোজ এটা, আর মিনিমাম টক্সিক ডোজ এটা, এই দুইটা মিনিমামের মাঝখানে যে একটা উইন্ডো থাকবে, এটা হচ্ছে আমার থেরাপিউটিক উইন্ডো। বুঝছো, এই মিনিমামের মাঝখানে। তাইলে কি হলো ব্যাপারটা, মিনিমামটা আমি কেন নিচ্ছি, ইফেক্টিভটা এই হচ্ছে তোমার ইন্ডেক্সটা না নিয়ে মিনিমামটা নিলে কি হচ্ছে, আমি জানবো যে কতটুকু থেকে আমার টক্সিসিটি শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমি ওর পর্যন্তই লিমিট করে দিব, তাহলে আমার আর 50% মানুষের ক্ষেত্রে টক্সিসিটির মধ্যে যাওয়াই লাগলো না। বুঝতে পেরেছো এবার, মানে রিলায়েবল কেন ইন্ডেক্সের থেকে উইন্ডোটা বেশি? উইন্ডোটা ডেফিনিশনে দেখো মিনিমাম টক্সিক ডোজ এবং মিনিমাম থেরাপিউটিক ডোজের রেঞ্জটা, আর ইন্ডেক্সের মধ্যে দেখো মিডিয়ান টক্সিক ডোজ এবং মিডিয়ান ইফেক্টিভ ডোজের রেঞ্জটা। বুঝতে পেরেছো এবার পার্থক্যটা ক্লিয়ার? জি আপু। জি আপু, মিডিয়াম টক্সিক ডোজ, মিডিয়ান ইফেক্টিভ ডোজ, আর হচ্ছে মিনিমাম পড়ে যেতে পারে না আমার পেশেন্ট, সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, এটাই। আচ্ছা, এই তো মোটামুটি। তোমাদের প্রশ্ন আছে? 49, আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করি ক্লাস। হ্যাঁ আপু প্লাজমা হাফ লাইফটা একটু আপু। ও আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। প্লাজমা হাফ লাইফ, আচ্ছা তুমি প্লাজমা হাফ লাইফের ডেফিনিশন বলো আমাকে আগে। আপু যেই টাইমে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো। যেই টাইমে প্লাজমা কনসেন্ট্রেশনটা রিডিউস হয়ে হাফ কনসেন্ট্রেশনে আসবে, অরিজিনালের হাফ। হ্যাঁ, হাফে আসতে যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। যেরকম হচ্ছে তোমার আমাদের অ্যালবুমিনের প্লাজমা হাফ লাইফ হচ্ছে 14 ডেজ। তো সেই ক্ষেত্রে হয় কি, 14 ডেজ পর্যন্ত তোমার অ্যালবুমিন যদি আমাদের নাও মানে কোনো লিভারে কোনো একটা প্রবলেম হইলো, তখন তুমি অ্যালবুমিন হচ্ছে লিভার সাপ্লাই দিতে পারছে না, কিন্তু 14 ডেজ পর্যন্ত ওর তো হাফ লাইফই 14 ডেজ, তার মানে ও কিন্তু হচ্ছে 14 ডেজে মাত্র অর্ধেক হচ্ছে, এবং অর্ধেক পর্যন্ত আমাদের ওই মানে অ্যালবুমিনের যা যা কাজকর্ম ওগুলো মোটামুটি আমরা ঠিকঠাক পাচ্ছি। সেই ক্ষেত্রে তোমার আমাদের কোনো সাইন সিমটম প্রডিউস হয় না। কিন্তু কারোর যদি প্লাজমা হাফ লাইফ থাকে 2 দিন, তাহলে ধরো সে হচ্ছে তার লিভারে একটা প্রবলেম, সে যার 2 দিন হচ্ছে হাফ লাইফ, সে লিভার তাকে তৈরি করতে পারছে না, তাহলে কি হবে বলো তো? আলটিমেটলি আমাদের একটা সাইন সিমটম প্রডিউস হবে না যে ওইটা নাই নাই হয়ে গেছে। ড্রাগের ক্ষেত্রেও ঠিক এরকম, প্লাজমা হাফ লাইফ বেশি মানে কি, সে হচ্ছে বেশি দিন ধরে হাফ হচ্ছে, মানে তার মেটাবলিজম বা ডিগ্রেডেশনটা একটু কম হচ্ছে। বুঝছো, সে আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা কমতেছে তার। এবার কি বুঝতে পারছো? আর আস্তে আস্তে যদি কনসেন্ট্রেশন কমে, তাহলে আমাকে ওই ড্রাগের ডোজ ফ্রিকোয়েন্সিটা বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? মানে তার বারবার দিতে হবে একদিনের মধ্যে? না আপু। তাই না? তারপরে দেখো, তোমার যদি প্লাজমা হাফ লাইফ খুব কম থাকে, ধরো তোমার ওই যে যার কথা বললাম 2 দিনে ধরো সে হচ্ছে হাফ হয়ে গেছে, তাহলে কি তার হচ্ছে আমাকে ডোজ বেশি দিতে হবে না, মানে বারবার জি দিতে হবে না? ঠিক আছে, তুমি কি এতটুকু জানতে চাচ্ছি না নাকি আরো কিছু? না আপু, ঠিক আছে আপু। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, ঠিক আছে। ওকে, আর কারো কিছু জানার আছে? জানি না তোমরা হচ্ছে বোরিং হয়ে গেছো কিনা বা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা।
তবে হচ্ছে তোমরা এই জিনিসগুলো পড়ো, বুঝছো? আর ক্যাটজাং এ কিছু কিছু জিনিস আছে, তোমরা আমি যে ছবিগুলো দেখালাম ওগুলা দেখো। আর জি কোনো আপু। কিছু শুধু মানে এই যে গ্রাফগুলা যে পড়াইলাম, গ্রাফগুলা যে তোমরা শুধু শুধু যে খালি পড়বা তারপরে হচ্ছে রেখে দিবা, বা বই যে যতটুকু লেখা আছে অতটুকু পড়বা, এগুলা না। তোমরা ইউটিউবে সার্চ করবা, মনে করো গ্রাফ দিয়ে একটা গ্রাফ দিয়ে সার্চ করবা, দেখবা যে এত এত জিনিস আসছে বিদেশে, এগুলা নিয়ে এত রিসার্চ হয়। মানে ফার্মাকোলজিস্ট সেই হচ্ছে তোমাকে একদম, বা ড্রাগ নিয়ে যারা কাজ করে তারাই আরো মানে বিস্তারিত ভিডিও বানায় রাখছে। তো তোমরা হচ্ছে একটু ডিটেইলে আর কি দেখবা। আমি মোটামুটি চেষ্টা করলাম তোমাদেরকে ক্লিয়ার করার জন্য, আশা করি ক্লিয়ার হয়েছে যতটা সম্ভব পেরেছি, আর না হইলে বলতে পারো। জি আপু, থ্যাংক ইউ এত আপু, দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আর পোস্ট আজকে ক্লাসে যেহেতু বুঝতে পারছো, এই গ্রাফ গুলা এত সুন্দর করে বুঝায় তোমরা হচ্ছে পোস্ট দিবা, যাতে সবাই বুঝতে পারে যে তোমরা হচ্ছে গ্রাফ গুলা বুঝে গেছো এবং এটা ডিপ থেকে বুঝছো। ঠিক আছে? সুন্দর করে আমি চাই হচ্ছে তোমরা গ্রাফ জি গুলা আপু, থ্যাংক ইউ। সুন্দর করে তোমরা হলো গ্রাফের ছবি দিবে, দরকার হলে আমার কাছে ছবি চাইবে, আমি গ্রুপে দিয়ে দিব না। আর তোমরা হলো গ্রাফের ছবি দিয়ে একদম মানে মনের মতন ভাষা দিয়ে গ্রাফ গুলা বুঝাবে, বুঝছো? কোয়ান্টাল গ্রেডেড একজন বুঝাবে, সরি, থেরাপিউটিক ইন্ডেক্স উইন্ডো একজন বুঝাবে, বুঝছো? ঠিক আছে, জি আপু। ঠিক আছে, ক্লাস থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু।